degree teaching, new hope, new journey, new destination, new dream with 360 degree teaching, new batch nursing officer. ঠিক আছে, তো আজকে থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ব্যাচ নার্সিং অফিসার, যেটা সামনে যে রিক্রুটমেন্ট সেটা টার্গেট করে আজকে থেকে ক্লাস। কোনো স্পেসিফিক সিলেবাস নেই, তারপরও প্রিভিয়াস যে গভর্নমেন্টের সিলেবাস নার্সিং অফিসার, যেটা গভর্নমেন্টের রিক্রুটমেন্ট, ওইটার বেসিসে কিছু স্পেসিফিক কন্টেন্ট সিলেবাস সামনের এক্সামের জন্য, প্লাস এটার সঙ্গে যে প্রোগ্রাম স্পেসিফিক অনেকগুলো প্রোগ্রামের জন্য আলাদা আলাদা পোস্ট আছে, ঠিক আছে, প্রোগ্রাম স্পেসিফিক কিছু সিলেবাস আর ওভারঅল কিছু সিলেবাস নিয়ে এটা পুরো কন্টেন্ট তোমাদের ব্যাচের নার্সিং অফিসার ব্যাচ। এর মধ্যে ফাউন্ডেশন পার্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, টোটাল 10 ক্লাস 10 কন্টেন্ট এখানের মধ্যে পুরো ফাউন্ডেশন। নেক্সট এডিশনাল কন্টেন্ট অ্যানাটমি, অ্যাডমিনিস্ট্রেশন, ফাউন্ডেশন পার্ট 3, মেন্টাল হেলথ, নার্সিং রিসার্চ। আর এগুলা সবাই জানো, এগুলা অ্যানাটমি ফিজিওলজি, কমিউনিটি হেলথ পার্ট 2, নিউট্রিশন, চাইল্ড হেলথ, মিডওয়াইফারি পার্ট 2, পার্ট 3 এবিসি, মাইক্রোবায়োলজি। আর এখানে কিছু প্রোগ্রাম রিলেটেড এখানে যে এই যে স্পেসিফিক প্রোগ্রামের জন্য যে রিক্রুটমেন্ট করা আছে, স্টাফ নার্স ডিআইসি, স্কিল ল্যাব, এনপিসিডিসিএস, কমিউনিটি নার্স, এসএনসিইউ আর স্টাফ নার্স। তো এখানে টোটাল 6টা ক্যাটাগরি, ডিফারেন্ট ক্যাটাগরিতে এখানে রিক্রুটমেন্ট আছে, টোটাল 207। আর আরেকটা যেটা সিএইচও, এটা আলাদা টোটালি। এখানে টোটাল তোমাদের যে সিলেবাস অনুসারে টোটাল 6টার জন্য প্রিপারেশন করা হবে, ঠিক আছে। এর মধ্যে ম্যাক্সিমাম এটার জন্য এলিজিবল না, কমিউনিটি নার্স, এটার মধ্যে এমএসসি ম্যান্ডেটরি। তো আর বাকি যে 5টা সবগুলোর জন্য তোমাদের এই একটা ব্যাচে সবগুলোর জন্য প্রিপারেশন করবে, প্লাস এটার সঙ্গে রিসেন্ট যে ডিএইচএস এর আন্ডারে 100 যে পোস্ট, ওইটারও ট্রেনিং করা হয়। অ্যাকচুয়ালি ওইটার মধ্যে কোনো রিটেন টেস্ট নেই, বাট ওইটার মধ্যে ভাইবা 50 মার্কের ভাইবা থাকে। ভাইবার যে কোশ্চেন, এখান থেকে কোশ্চেনগুলো থাকার সম্ভাবনা বেশি। তো তোমাদের একটা কোর্সে সবগুলো কভার করা হবে, প্লাস ওইটার সঙ্গে 100 যে পোস্টের ওইটা, ঠিক আছে। তো এখানে এগুলা সবগুলা প্রোগ্রাম রিলেটেড, এটা এসএনসিইউ। তো এগুলা সবগুলো প্রোগ্রাম রিলেটেড, এগুলা ওভারঅল সিলেবাস। এটা তোমাদের ওভারঅল সিলেবাস, এই সিলেবাসের কন্টেন্ট। এখান থেকে তোমাদের সবগুলো প্রিপারেশন, এখান থেকে জার্নি স্টার্ট, ঠিক আছে। আর যেমন আমরা দেখলাম যে কমিউনিটির জন্য, মানে সিএইচওর জন্য কমিউনিটি সাবজেক্টটা ইম্পর্টেন্ট, যেখানে 45 মার্ক থাকে। আর নার্সিং অফিসারের জন্য ফান্ডামেন্টাল পার্টটা ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টালটাই সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এগুলো সবগুলো ফান্ডামেন্টাল পার্ট, ঠিক আছে। তো আজকের ক্লাস আমরা ফান্ডামেন্টাল থেকে স্টার্ট করি, যেহেতু ইম্পর্টেন্ট পার্ট, নার্সিং অফিসের ইম্পর্টেন্ট পার্ট, তো আমরা ফান্ডামেন্টাল থেকে স্টার্ট করি, বেসিক থেকে আমরা স্টার্ট করি, ঠিক আছে। যারাই এই ব্যাচের জন্য আসো, তোমাদের একদিকে সিএইচও ব্যাচ আর একদিকে নার্সিং অফিসার ব্যাচ, তোমাদের প্রিপারেশনটা আরো মানে টপ লেভেলের প্রিপারেশন। মানে কোনো কিছু যদি ছোটমোটো কিছু যদি সিএইচওর মধ্যে বাদ যায়, এটা এখানের মধ্যে কভার করা হবে, ঠিক আছে। মানে পুরাটা একটা ফিল্টার সিস্টেম, ঠিক আছে। একটা স্টেপের পরে এটা যারা প্রিপারেশন করবে তাদের প্রিপারেশন আরো স্ট্রং হবে। একসঙ্গে এতগুলো রিক্রুটমেন্টের মানে এক্সাম, তো প্রিপারেশনটা নিশ্চয়ই ভালো হওয়ার কথা, ঠিক আছে। আমরা এখান থেকে বেসিক থেকে স্টার্ট করবো, ফান্ডামেন্টালের পার্ট 1 ক্লাস, এটা 1 বেসিক থেকে আমরা শুরু করবো, ফান্ডামেন্টাল পার্ট, ঠিক আছে। ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট পার্ট, যে ইম্পর্টেন্ট পার্ট, কারণ ফান্ডামেন্টালটা স্কিল বেসড, ফান্ডামেন্টালটা প্র্যাকটিক্যাল বেসড, ঠিক আছে। তো এখান থেকে আমরা স্টার্ট করবো ফান্ডামেন্টাল অফ নার্সিং।
আচ্ছা, তো যখন এই ফান্ডামেন্টাল বা নার্সিং ফাউন্ডেশন বা নার্সিং প্রফেশন আছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল সবার আগেই থাকে, কারণ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার নার্সিং প্রফেশন। ঠিক আছে, তো নার্সিং প্রফেশন মডার্ন নার্সিং থিওরি গিভেন বাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো বার্থ ডেট আমরা জানি 12 মে আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল নার্সেস ডে। 2025 এর কি থিম ছিল? Our nurses, our future, caring for nurses, standards and economics. 2025 এর থিম আর 2024 এর থিম our nurses, our future, the economic power of care. ঠিক আছে, ফাদার এন্ড মাদার অফ নার্সিং প্রফেশন। এগুলো সবগুলো এক্সামের ইম্পর্টেন্ট পার্ট, সবগুলো এক্সামের কোশ্চেন থাকে প্রতিবারই, এই পার্ট থেকে কোশ্চেন থাকেই থাকে। ফাদার এন্ড মাদার অফ নার্সিং প্রফেশন, মডার্ন ফাউন্ডার অফ মডার্ন নার্সিং থিওরি, born 12 May 1820, ইতালিতে ফার্স্ট বর্ন হয়, ইন্টারন্যাশনাল নার্সেস ডে 12 মে। এক্সাম কোশ্চেন 2024 এর থিম, 2025 এর থিম। 25 এর থিম আমরা জানি সবাই, আমরা সেলিব্রেট করি থিওরি, ফার্স্ট থিওরি। কারণ যে নার্সিং যে প্রফেশন বা যে মেডিকেল প্রফেশনে কোনো একটা পেশেন্টের তার আউটকাম, তার যে ট্রিটমেন্ট প্রটোকলের পরে ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে তার আউটকাম ডিপেন্ড করে শুধু মেডিসিন সার্জারি উপর ডিপেন্ড করে না, তার ইমোশনাল, তার সাইকোলজিক্যাল, তার ফান্ডামেন্টাল জিনিসের উপরে তার পেশেন্টের আউটকাম ডিপেন্ড করে। ঠিক আছে, তো এখানে যে এনভায়রনমেন্টাল থিওরি, শুধু একটা পেশেন্টকে যদি তুমি শুধু ট্রিটমেন্ট করো, শুধু মেডিসিন সার্জারি রিলেটেড ফিজিওথেরাপি এগুলোর উপর ডিপেন্ড করে না পেশেন্টের আউটকাম ডিপেন্ড করে একটা গুড এনভায়রনমেন্টের উপরে। আর ফার্স্ট এনভায়রনমেন্টাল থিওরি ক্লিন ওয়াটার। কি কি থাকে একটা পেশেন্টের, তার বেটারমেন্টের জন্য তার ফিজিওলজি, তার সাইকোলজি ডিপেন্ড করে ক্লিনলিনেস, প্রপার যদি ক্লিন থাকে। এমন না যে একটা পেশেন্ট এখানে আছে, এনভায়রনমেন্টটা খুব খারাপ এনভায়রনমেন্ট, আনহাইজিনিক এনভায়রনমেন্ট, তো আনহাইজিনিক এনভায়রনমেন্টে মাইক্রো অর্গানিজম স্প্রেড হওয়ার চান্সেস বেশি থাকে। ফার্স্ট হাইজিন, দেন লাইট। এমন না যে কোনো একটা ঘরের মধ্যে যদি একটা অন্ধকারের মধ্যে যদি একটা পেশেন্টকে রাখে আর ট্রিটমেন্ট করে, তার আউটকামটা বেটার হয় না। তার জন্য লাইট ইম্পর্টেন্ট, এয়ার, ফ্রেশ এয়ার ইম্পর্টেন্ট, গুড নিউট্রিশন ইম্পর্টেন্ট, আর ওয়াটার সাপ্লাই, ক্লিন ওয়াটার। এই সবগুলা এনভায়রনমেন্টাল থিওরি। তো কোনো একটা পেশেন্টের তার আউটকাম, তার যে ট্রিটমেন্ট কতটা বেটার হয় তার ডিপেন্ড করে এনভায়রনমেন্টের উপরে, এনভায়রনমেন্টাল থিওরি। আর এই থিওরি ফার্স্ট ফ্লোরেন্স নাইটিঙ্গেল থিওরি, ডেথ 13 August 1910 ডিউ টু কলেরা। হাইজিনিস্ট থিওরি মানে এনভায়রনমেন্টাল থিওরি, ফার্স্ট হাইজিনের উপরে ফার্স্ট কাজ করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আবার সেই হাইজিনের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল মারা যায়, কলেরা। ঠিক আছে, যে হাইজিন তৈরি করে আবার সেই হাইজিনের জন্য মারা যায়। ঠিক আছে, কলেরার জন্য মারা যায়। ঠিক আছে, এই পার্টটা ক্লিয়ার? এক্সামের জন্য এখান থেকে 2-3টা কোশ্চেন থাকেই থাকে। ঠিক আছে, ক্লিয়ার? পার্ট ক্লিয়ার? ইজি পার্ট, সবসময় আমরা জানি জিনিসগুলো। নেক্সট, আচ্ছা এটা একটা কোশ্চেন আনসারটা কি? হু ইজ দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং? Pablo, Abdullah, Florence Nightingale, Maslow. Florence Nightingale. Acha. Question 2. Environmental theory was discovered by Pablo, Abdullah, Florence Nightingale, Maslow. Florence Nightingale. Theory. Nursing fundamentally কিছু থিওরি থাকে। এই থিওরিগুলা মেইনলি আমরা যখন মাস্টার্স করি, এমএসসি তে এই থিওরিগুলো থাকে। ফার্স্ট ইয়ারে নার্সিং ফাউন্ডেশনে থিওরিগুলো থাকে। এই থিওরিগুলো অ্যাপ্লাই করে যে আমাদের নার্সিং কেয়ার প্ল্যান দেখতে লাগে বা নার্সিং রিসার্চ যে আমরা করি, এই থিওরিগুলো অ্যাপ্লাই করে করতে লাগে। ঠিক আছে, তো এই থিওরিগুলোর মধ্যে কি কি থিওরি আছে? এনভায়রনমেন্টাল থিওরি বাই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাসলো হায়ারার্কি থিওরি। মাসলো কি কি থাকে মাসলো হায়ারার্কি থিওরিতে? মাসলো হায়ারার্কি থিওরিতে কি কি থাকে? টোটাল 5টা থাকে। কি কি থাকে? কি থাকে? পিরামিড দিয়ে শুরু হ্যাঁ, পিরামিড থাকে। পিরামিডের মধ্যে কি থাকে? 5টা পিরামিড কি থাকে? একটা হইছে ফিজিওলজিক্যাল, হ্যাঁ, দেন এনভায়রনমেন্টাল একটা আছে,
right? Key under safety and security, love and belongingness, and self esteem, self actualization. What are 1 2 3 4 self actualization. ঠিক আছে মাস পাওয়ার ক্যাটাগরিতে তো বেসিক নিড ফিজিওলজিক্যাল নিড কি থাকে ফিজিওলজিক্যাল নিড food, dress, এয়ার ফার্স্ট এয়ার ওয়াটার ফুড শেল্টার আর একটা থাকে কি সেক্স ফিজিওলজিক্যাল নিড হ্যাঁ এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মানে এইমস নরসেটের কোশ্চেন এটা সেক্স কি থাকে ফিজিওলজিক্যাল নিড ফুলফিল হওয়ার পরে তারপরে সেফটি ঠিক আছে এই যে ঘর ইন্স্যুরেন্স এগুলো কি সেফটি এন্ড সিকিউরিটি লাভ তারপরে লাভ ঠিক আছে তারপরে সেলফ এস্টিম সেলফ অ্যাকচুয়ালাইজেশন লাস্ট স্টেজ একদম ওল্ড এজে সেলফ অ্যাকচুয়ালাইজেশন যখন লাইফে সবকিছু ফুলফিল হয় সবকিছু ড্রিম সাকসেস হয় তখনই সেলফ অ্যাকচুয়ালাইজেশন আসে আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন যখন আসে তখন একটা লোক সে সবসময় রেসপেক্ট চায় যে অন্য আরেকজন থেকে যাতে সে ওকে যাতে রেসপেক্ট করে তার যাতে পাওয়ার থাকে এগুলো সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মধ্যে থাকে ঠিক আছে সেলফ এস্টিম মিন্স রিয়েলাইজেশন ঠিক আছে কোন জায়গায় কোন জিনিসটা রং কোন জিনিসটা রাইট সেলফ এস্টিম সেলফ অ্যাকচুয়ালাইজেশন তারপরে আসে ঠিক আছে টোটাল 5টা স্টেজ ক্লিয়ার আচ্ছা 14 needs theory given by Virginia Anderson 21 problem Abdallah self care deficit given by Orem IPR কি interpersonal relationship এর মধ্যে কি হয় নার্স পেশেন্ট রিলেশনশিপ হ্যাঁ এখানে থাকে পেশেন্ট এখানে থাকে না এখানে IPR নার্স পেশেন্ট রিলেশনশিপ পেশেন্টের কিছু ডিমান্ড থাকে নার্সিং প্রফেশন যারা থাকে নার্সিং অফিসার ওদের কিছু ডিমান্ড থাকে যেমন কি থাকে বিলিভ এখানে থাকে বিলিভ তার সেলফ এক্সপেরিয়েন্স এক্সপেকটেশন ঠিক আছে এগুলো কিছু কমন জিনিস থাকে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তো দেখলো IPR গোল অ্যাটেনমেন্ট থিওরি কিং অ্যাডাপ্টেশন মডেল সিস্টার ক্যালিস্টার রয় ইউনিটারি হিউম্যান বিং মার্থা রগার্স ঠিক আছে একটা থিওরি এক্সামের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে যে যারা আছে ওদের কি কি থিওরি দেওয়া আছে ঠিক আছে এর মধ্যে সবচেয়ে এটাই ফার্স্ট থিওরি ক্লিয়ার মনে আছে শিওর आंसर বলো ঠিক सेल्फ केयर डेफिसिट थ्योरी डेवलप by Maslow, Virginia Anderson, Abdallah, Orem. Maslow. Virginia Anderson. Orem. কি লেখা আছে सेल्फ केयर डेफिसिट concentration কম আচ্ছা রিলেশনশিপ কি সবাই তো জানে রিলেশনশিপ কি এর মধ্যে থাকে একটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ আর একটা ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপ জানা সেটা ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপ কি ইন্ট্রাপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল মিন্স সেলফ রিলেশন থাকে না নিজের সঙ্গে নিজের রিলেশন নিজে প্ল্যান করে না মানে নেক্সট কাজ নেক্সট কি করতে হবে নেক্সট কতক্ষণ স্টাডি করতে হবে কিভাবে স্টাডি করতে হবে নেক্সট প্ল্যান কি এগুলো কি সেলফ রিলেশনশিপ ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপ আর ইন্টারপার্সোনাল বিটুইন ঠিক আছে ফ্রেন্ডস এর সঙ্গে রিলেশনশিপ ফ্যামিলি মেম্বারের সঙ্গে রিলেশনশিপ ঠিক আছে বুঝা গেছে এখানে কি থাকে টু অর মোর বুঝা গেছে রিলেশনশিপ ইন্টারপার্সোনাল ইন্ট্রাপার্সোনাল আচ্ছা এখানে যে প্যাপলিও থিওরি টোটাল 4 ফেজেস কি কি থাকে প্রি ইন্টারঅ্যাকশন ওরিয়েন্টেশন ওয়ার্কিং এন্ড টার্মিনেশন যখন কোনো পেশেন্ট হসপিটালে এন্ট্রি করে যখন কোনো পেশেন্ট ক্লিনিকে আসে তখন এই প্রতিটা স্টেজের পরে মানে প্রতিটা স্টেজ ইম্পর্টেন্ট প্রতিটা স্টেজ পেশেন্ট এন্ট্রি অ্যাডমিশন থেকে ডিসচার্জ পর্যন্ত পেশেন্ট এন্ট্রি থেকে ডিসচার্জ পর্যন্ত এই প্রতিটা স্টেপ থাকে ঠিক আছে তো প্রি ইন্টারঅ্যাকশন কোন ধরো তুমি এখন ওয়ার্ডে আসো তুমি কোনো ক্লিনিকে আসো তুমি কোনো
মানে ধরো কোনো একটা ওয়ার্ডে আসো, ঠিক আছে, ইমার্জেন্সি ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড, মেডিসিন ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড। তো যখন তুমি ওয়ার্ডে থাকো, কোনো পেশেন্ট আসার আগে তোমার মাইন্ডের মধ্যে একটা এজাম্পশন ক্রিয়েট হয় যে নেক্সট পেশেন্ট আছে, নেক্সট পেশেন্টের বিহেভিয়ার কেমন, নেক্সট পেশেন্টের হেলথ স্ট্যাটাস কেমন, নেক্সট পেশেন্টের মেন্টাল স্ট্যাটাস কেমন, সবকিছু একটা এজাম্পশন থাকে। সিন যখন একজন পেশেন্ট যায় তারও একটা মাইন্ডের মধ্যে এজাম্পশন থাকে যে আমি যখন হসপিটাল যাবো, হসপিটালের যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকে বা যারা ডক্টর বল থাকে, যারা নার্সিং প্রফেশন থাকে, ওদের ব্যবহার, ওদের অ্যাটিটিউড, ওদের কমিউনিকেশন ইন্টারেকশন কেমন থাকে, এগুলা কি, এগুলা এই স্টেজে শুরু হয়। প্রি ইন্টারাকশন মানে ইন্টারাক্ট করার আগে, তুমি পেশেন্টের সঙ্গে ইন্টারাক্ট করার আগে, পেশেন্ট তোমার সঙ্গে ইন্টারাক্ট করার আগে একটা অ্যাজাম্পশন ক্রিয়েট হয়, ঠিক আছে, এটা কি প্রি ইন্টারাকশন ফেজ। দেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন কি, যখন এই পেশেন্ট সাপোজ এখন তুমি ক্লিনিকে আসো বা তুমি কোনো ওয়ার্ডে আসো, পেশেন্ট এলো, ঠিক আছে, তখন তুমি পেশেন্টের এন্ট্রি করলা, ডাটা কালেকশন করলা, হিস্ট্রি টেকিং করলা, ঠিক আছে, ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, সবকিছু করলাম, ঠিক আছে। ওই স্টেজে তখন ওরিয়েন্টেশন শুরু হয়, ঠিক আছে। ওরিয়েন্টেশন স্টেজে পেশেন্টের প্রবলেম আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। পেশেন্টের কি প্রবলেম তার উপরে বেসিস করে আমরা কি করি, নার্সিং ডায়াগনোসিস করি। কিভাবে ডায়াগনোসিস করি? নার্সিং ডায়াগনোসিস কি কি স্টেপ থাকে? পাঁচটা স্টেপ থাকে। ফার্স্ট অ্যাসেসমেন্ট করি, তারপরে নার্সিং ডায়াগনোসিস করি, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, ঠিক আছে। ওয়ার্কিং স্টেজে কি করি আমরা, পেশেন্টের ওরিয়েন্টেশন উপরে বেস করে যদি কোনো পেশেন্টের প্রবলেম থাকে, সাপোজ কোনো পেশেন্টের প্রবলেম বলা যায় পেইন, ঠিক আছে, বা কোনো পেশেন্টের বলা যায় অ্যাংজাইটি, তো বলে না, নজিয়া, ঠিক আছে। যখন পেশেন্টের ওরিয়েন্টেশন স্টেজে যখন পেশেন্ট প্রবলেম শেয়ার করে, তখন আমরা কি করি, ইমপ্লিমেন্টেশন মানে ওয়ার্কিং ফেজ স্টার্ট করি। এখানে তো আমরা ওয়ার্ক করি না, পেশেন্টের কোনো ইমপ্লিমেন্টেশন। লাস্ট স্টেজ কি, সবকিছু কমপ্লিট, পেশেন্ট রিকভার, পেশেন্ট হেলথ স্ট্যাটাস ইমপ্রুভ, লাস্ট টার্মিনেশন। বাট এখানে একটা প্রবলেম শুরু হয়। এখানে যে এই যে স্টেজগুলোর মধ্যে যখনই আমরা কারোর সঙ্গে মিট করার অনেক কিছু অ্যাজাম্পশন আছে, পজিটিভ নেগেটিভ আছে। যখন ইন্টারঅ্যাক্ট করি বা একসঙ্গে কাজ করি, তখন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, তখন একটা কানেকশন হয়। এই যে ইন্টারপার্সোনাল আর ইন্ট্রাপার্সোনাল, হ্যাঁ, একটা কানেকশন, একটা কমিউনিকেশন, একটা বন্ডিং তৈরি হয়, একটা সিম্প্যাথিনেস থাকে, একটা এমপ্যাথি থাকে, একটা রিলেশন তৈরি হয়। আর যখন এই টার্মিনেশন স্টেজ আছে, তখনই প্রবলেমটা শুরু হয়। এখানে দুইটা স্টেজ থাকে, একটা ট্রান্সপারেন্স আর একটা ট্রান্সপারেন্স এন্ড কাউন্টার ট্রান্সপারেন্স। ট্রান্সপারেন্স কি, কোনো পেশেন্ট ট্রান্সপারেন্ট পেশেন্টের জন্য, ঠিক আছে। পেশেন্ট দেখলো যে নার্সিং অফিসার থাকে, নার্সিং অফিসার দেখতে খুব সুন্দর, স্মার্ট একদম, তো এটা কানেকশন চলে আসে। তখন যখন পেশেন্ট যখন টার্মিনেট করে, তখন এই জায়গাটার মধ্যে ট্রান্সপারেন্স হয়, ঠিক আছে, মানে এই যে রিলেশনটা, তখন এই রিলেশনটা এখানে ব্রেক হতে প্রবলেম হয়। আর কাউন্টার ট্রান্সপারেন্স অপোজিট, যে নার্সিং অফিসার থাকে, ওই পেশেন্ট দেখতে সুন্দর, পেশেন্ট হ্যান্ডসাম, পেশেন্ট ফোন নাম্বার নিয়ে, তো পেশেন্টের সঙ্গে কমিউনিকেশন, বাস এখানে কাউন্টার ট্রান্সপারেন্স, একটা ট্রান্সপারেন্স পেশেন্ট আর একটা কাউন্টার ট্রান্সপারেন্স। তো এই যে টার্মিনেশন স্টেজে দুইটা প্রবলেম হয়, এই প্রবলেম এই যে এজন্য টার্মিনেশন ফেজটা, মানে এই টার্মিনেশন ফেজের প্ল্যানটা করা হয় অ্যাডমিশন টাইমে, ঠিক আছে। টার্মিনেশন ফেজের মানে ডিসচার্জ, এখানে কি ডিসচার্জ, তো ডিসচার্জ প্ল্যান করা হয় অ্যাডমিশন টাইমে প্ল্যান করা হয়, বুঝা গেছে? চারটা স্টেজ কি, প্রি ইন্টারাকশন, ওরিয়েন্টেশন, ওয়ার্কিং, ট্রান্সপারেন্স, কাউন্টার ট্রান্সপারেন্স। ক্লিয়ার? সবাই সাইলেন্ট করো। এটা आंसर টু। GNM program was started in the year 1944, 1943, 45, 54. কোনটা? দিল্লি রাজকুমার অমৃতকর কলেজ। Regulatory bodies examining important part. INC, International Nursing Council Act passed 1947. INC was established 1949. GNM started 1943 in Rajkumar Amritkar College, Delhi. TNAI, Trained Nurse Association of India, established in 1908 to 1909. International Council of Nursing, sorry, it is Indian Nursing Council. Indian Nursing Council, ঠিক আছে, Indian Nursing Council. International Council of Nursing, ICN, established in 1899. Student Nurse, SNF,
কলেজে থাকতো না এসএনএ একটা ফান্ড কন্ট্রিবিউট করতে লাগতো না হ্যাঁ 1929 কতগুলো ফান্ড কন্ট্রিবিউট করতাম আমরা 5 টাকা করে করতাম 10 টাকা ঠিক আছে তো এই যে রেগুলেটরি বডিজ নার্সিং প্রফেশন একটা বেস্ট প্রফেশন একটা নোবেল প্রফেশন ঠিক আছে তো দেখো নার্সিং প্রফেশনের কতগুলো রেগুলেটরি বডিজ আছে ঠিক আছে এটার আন্ডারে থাকে ইন্টারন্যাশনাল কাউন্সিল এটার আন্ডারে থাকে আইএনসি হ্যাঁ আইএনসি এর আন্ডারে থাকে স্টেট নার্সিং কাউন্সিল ঠিক আছে এতগুলো রেগুলেটরি বডিজ আছে কখন কোন রেগুলেটরি বডি স্টার্ট হয় ঠিক আছে এক্সামের জন্য ইম্পর্টেন্ট ক্লিয়ার খুব কমন টার্ম না কমন টার্ম এই টার্মটা ফার্স্ট কবে শুনলে ফার্স্ট ইয়ারে এরপর আর কোনদিন ইউজ হয় না ফার্স্ট ইয়ারে কেন কেয়ার প্ল্যানের জন্য ইউজ হয় ঠিক আছে কি ফুল ফর্ম কি নন্দা ডায়াগনোসিস কি ফুল ফর্ম কোনটা North American Nurses Diagnosis Association North Association Nursing Diagnosis of America North American Nursing Diagnosis Association North American Diagnosis Nursing Diagnostic Association কোনটা CDR আচ্ছা এটা তো নাই না এটা না এই দুইটার মধ্যে কোনটা সি কত জানা কতটা 1 2 3 4 আর 4 কি সি 4 আর বাকি সব কি আচ্ছা যখন মানে এরকম কোশ্চেন আসে মানে তখন কি 50-50 দাও 50-50 এটার একটা টেকনিক আছে মানে এক্সামে কোশ্চেন কারেক্ট করার একটা টেকনিক আছে 50-50 এলিমিনেশন টেকনিক আমি কিন্তু মানে একুরেট আনসারটা জানি না মানে সিও 50 ডিও 50 ঠিক আছে এমন জায়গাতে কোশ্চেন কারেক্ট করার একটা টেকনিক আছে এই টেকনিকটা লাস্টে দিলে মানে সব যদি বলে যে না তো ইন্টারেস্টটা থাকে না ঠিক আছে হ্যাঁ মুভি যখন রিলিজ হয় মুভির লাস্টের দিকে এমন কিছু রাখে যাতে নেক্সট থার্ড পার্টে বা ফোর্থ পার্টে যাতে আবার দেখার একটা ইচ্ছা থাকে না ঠিক আছে তো এর আনসার কি নর্থ আমেরিকান নার্সিং ডায়াগনোস্টিক এখানে ডায়াগনোস্টিক লেখা আছে অ্যাকচুয়ালি ডায়াগনোস্টিক না এটা ডায়াগনোসিস ঠিক আছে এটা কারেক্ট আনসার ঠিক আছে নর্থ আমেরিকান নার্সিং ডায়াগনোসিস অ্যাসোসিয়েশন হ্যাঁ স্পেলিংটা সব কিছু ঠিক আছে শুধু এখানে স্পেলিংটা ঠিক আছে আচ্ছা মানে এই পার্টটা ফান্ডামেন্টালের বেসিক পার্টটা একদম ফার্স্ট ইয়ারের সঙ্গে রিলেটেড না ফার্স্ট ইয়ারে যে কি বই পড়তে তোমরা ন্যান্সি আরো অনেকগুলো বই থাকতো ন্যান্সিটা মানে ঠিকঠাক ভাবে লেখা ঠিক আছে প্রসিডিউরের একটা বই থাকতো আলাদা তো এই যে নার্সিং এর যে ফার্স্ট ইয়ারের বেসিক জিনিসগুলাই আবার তোমাদের ঠিক আছে তো যেগুলো ইম্পর্টেন্ট পার্ট নার্সিং ফাউন্ডেশনের সমস্ত কিছু ফার্স্ট ইয়ারের সাবজেক্ট ফার্স্ট ইয়ারের টপিক ঠিক আছে যতগুলা প্রসিডিউর আছে যতগুলা থিওরি যা যা আছে সব কিছু সাবজেক্টিভ আর অবজেক্টিভ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি সাবজেক্টিভ মিন্স স্যাম্পল সাবজেক্টিভ মিন্স হ্যাজ ফর স্যাম্পল আচ্ছা রিসার্চ আমরা সবাই জানি আমরা স্যাম্পল কালেক্ট করতাম স্যাম্পল কি কোন একটা ডাটা তো ডাটা ঠিক আছে তো একটা সাবজেক্টিভ আর একটা অবজেক্টিভ মিন্স ওভার অবজারভার বা অবজারভেশন কে অবজার্ভ করে মানে অবজারভার অবজারভেশন করে তো হ্যাঁ তো এটা অবজেক্টিভ আর সাবজেক্টিভ মিন্স স্যাম্পল সাবজেক্ট ডাটা তো সাবজেক্টিভ কারা সাবজেক্টিভ সবসময় কারা হয় পেশেন্ট ক্লায়েন্ট আচ্ছা পেশেন্ট আর ক্লায়েন্টের মধ্যে কি ডিফারেন্স ক্লায়েন্ট হচ্ছে কমিউনিটি রং কনসেপ্ট এটা আগে মানে আগেও শুনতাম এটা কি আচ্ছা কোন একটা লোক
মানে এক্স ওয়াই কোনো একটা লোক, হ্যাঁ, তার কিছু প্রবলেম, একটা এক্স ওয়াই আর একটা ওয়াই জেড, এই দুজন লোকের একজনের এখানে পেইন মানে কমপ্লেন, চিক কমপ্লেন পেইন বা হেডেক বা ডায়রিয়া, ঠিক আছে। আরেকদিকে কোনো একটা পেশেন্ট অ্যাপেন্ডাইটিস। এর মধ্যে কোনটা পেশেন্ট কোনটা ক্লায়েন্ট? বুঝা গেল? ক্লিয়ার? ক্লায়েন্ট কোনটা পেশেন্ট কোনটা ক্লিয়ার? হ্যাঁ, যখন ডায়াগনোস হয় তখন পেশেন্ট, আর যখন আনডায়াগনোস থাকে তখন এখানে ক্লায়েন্ট কোনটা? ঠিক আছে, এক্স ওয়াই। বুঝা গেল? আচ্ছা, প্রেগন্যান্ট ওমেন কি ক্লায়েন্ট না পেশেন্ট? ক্লায়েন্টও না, বেনিফিশিয়ারি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আচ্ছা সাবজেক্ট অবজেক্টিভ কারা? ক্লায়েন্ট, পেশেন্ট। আর অবজেক্টিভ কারা? এস সি কারা? হেলথ কেয়ার প্রোভাইডার। ঠিক আছে, অবজারভেশন। আচ্ছা, এটা আরেকটা কি? সাইন, আর এটা সিম্পটমস। আচ্ছা, ওভার্ট আর এটা কোভার্ট। এখানে একটা জিনিস উল্টা আছে, এটা অ্যাকচুয়ালি অবজেক্টিভ যেটা এটা সাইন, আর সাবজেক্টিভ যেটা এটা সিম্পটমস। ঠিক আছে, সাইন কি? পেশেন্ট যখন নিজে বলে, ঠিক আছে, সাইন। আচ্ছা, অ্যাংজাইটি, nausea, ব্লিডিং, এর মধ্যে কোনটা সাইন কোনটা সিম্পটমস? অ্যাংজাইটি না, সোজা মনে রাখো, এটা অ্যাকচুয়ালি এটা উপরে নিচে, এটা এখানে আর এটা এখানে, অবজেক্টিভ যেটা এটাই সিম্পটম। পেশেন্ট যখন কোনো কিছু এক্সপ্রেস করে, বাট আমি অবজার্ভ করতে পারি না। এখন যদি পেশেন্ট বলে যে হেডেক, অবজার্ভ করা যায়? মানে যারা অবজার্ভার যদি অবজার্ভ করা যায়। পেশেন্ট যদি বলে যে আমার অ্যাবডোমিনাল পেইন, পেশেন্ট যদি বলে যে আমার ইরিটেশন, পেশেন্ট যদি বলে যে আমার ইন্টারনাল প্রবলেম, এটা কি অবজার্ভ করা যায়? হ্যাঁ, অবজার্ভ করা যায় না। তো যে পেশেন্টের যে কমপ্লেনগুলো, পেশেন্টের যে কমপ্লেনগুলো, চিপ কমপ্লেনগুলো যেগুলো অবজার্ভ করা যায় না, এগুলো সবগুলো সাইন, সাবজেক্টিভ ডাটা। ঠিক আছে, আর যেগুলো অবজার্ভ করা যায় মানে পেশেন্টের ব্লিডিং, পেশেন্টের নজিয়া, পেশেন্টের ডায়রিয়া, এগুলো তো অবজার্ভ করা যায়, তো মানে দেখা যায়। তো যেগুলো অবজার্ভ করা যায়, নজিয়া না, ভমিটিং, যেগুলো অবজার্ভ করা যায় এগুলো সবগুলো সিম্পটমস, মানে অবজেক্টিভ ডাটা। ঠিক আছে, ক্লিয়ার? সাবজেক্টিভ, সাইন, অবজেক্টিভ, সিম্পটমস। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? শিওর? আচ্ছা, 5টা থাকে, 6টা থাকে, 7টা থাকে, কয়টা থাকে? স্টেপস অফ নার্সিং ডায়াগনোসিস 5টাই থাকে। হ্যাঁ, কোন জায়গা থেকে শুরু হয়? অ্যাসেসমেন্ট থেকে শুরু হয়। আচ্ছা, অ্যাসেসমেন্টে আমরা কি করি? সাবজেক্টিভ ডাটা, অবজেক্টিভ ডাটা করি তো, সাইন, সিম্পটমস। তো অ্যাসেসমেন্ট আমরা কি করি? সাপোজ কোনো একটা পেশেন্ট এক্স ওয়াই, কোনো একটা পেশেন্ট, তার কিছু আমরা কি করি যখন অ্যাসেসমেন্ট করি? কিছু সাবজেক্টিভ করি, তারপরে আবার অবজেক্টিভ করি। অবজেক্টিভ কি? অন অবজারভেশন আমরা কি কি দেখি? অন অবজারভেশন দেখলাম পেশেন্ট রেস্টলেস, দেখলাম পেশেন্ট, দেখলাম ডায়রিয়া, লুজ ওয়াটার স্টুল পাস, তাই দেখলাম অন অবজারভেশন। সাবজেক্টিভ কি? চিপ কমপ্লেন, পেশেন্ট হেডেক, ইনসোমনিয়া, ঠিক আছে, যা পেশেন্ট শেয়ার করে তা সবগুলা সাবজেক্টিভ ইনফরমেশন। ঠিক আছে, অ্যাসেসমেন্ট আমরা এটা করি সাবজেক্টিভ, অবজেক্টিভ। দেন ডায়াগনোসিস আমরা কি করি? আমরা কি করি? আমরা প্রভিশনাল ডায়াগনোসিস, আমরা ফাইনাল ডায়াগনোসিস করতে না, আমরা প্রভিশনাল ডায়াগনোসিস করি। ঠিক আছে, মানে প্রভিশনাল না, নার্সিং ডায়াগনোসিস করি। ঠিক আছে, নার্সিং ডায়াগনোসিস কোন একটা পেশেন্টের যে প্রবলেম, যেমন পেইন, ঠিক আছে, তো আমরা লিখলাম পেইন রিলেটেড টু সার্জিক্যাল ইনসিশন বা পোস্ট অফ ইনসিশন
পোস্ট অপ প্রসিডিউর, ঠিক আছে দেখলাম। এটা নার্সিং ডায়াগনোসিস। এই নার্সিং ডায়াগনোসিসের উপরে ডিপেন্ড করে আমরা কি করি প্ল্যানিং। তো পেইনের জন্য আমরা প্ল্যানিং কি করি অ্যানালিসিস কেন একটা থাকে ফার্মাকোলজি আর একটা থাকে নন ফার্মাকোলজিক্যাল। তো ফার্মাকোলজিক্যাল তো যেটা মেডিসিন প্রেসক্রাইব করা থাকে, ঠিক আছে অ্যানালজেসিক থাকুক যেটাই থাকুক, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেটাই থাকুক, আমরা যেটা দিলাম টাইম টু টাইম দিলাম। হ্যাঁ, আর নন ফার্মাকোলজিক্যাল আমরা কি করি হ্যাঁ হট কম্প্রেস বা কোল্ড কম্প্রেস ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। তারপর কি করি হ্যাঁ কমফোর্ট পজিশন। হ্যাঁ কি আর কি করি মাসাজ করি, ঠিক আছে যাতে সার্কুলেশনটা ঠিকভাবে। ইমপ্লিমেন্টেশনে কি করি আমরা এগুলো সবগুলো প্ল্যানিং। ইমপ্লিমেন্টেশন আমরা যা যা প্ল্যান করলাম সবকিছু টিক মার্ক করি, মানে সবকিছু কমপ্লিট। তো আমরা হট কম্প্রেশন প্ল্যান করলাম, আমরা দিলামই না, ঠিক আছে সব তো প্ল্যানে করলাম না, সবগুলো ইমপ্লিমেন্টেশন আমরা দেখি। ইভালুয়েশন আমরা কি করি আউটকাম। আউটকাম আচ্ছা যদি পেইন যদি রিডিউস না হয় তখন আমরা কি করি আবার সাইকেলটা শুরু হয়। পেশেন্টের প্রবলেম যদি না কমে তো আবার প্রসেসটা শুরু হয়, ওই চলতে থাকে, ঠিক আছে বুঝা গেল। টোটাল 5টা স্টেজ, আরো অনেকগুলো থাকে বাট নন দা গাইডলাইন অনুসারে টোটাল 5টা, ঠিক আছে। আরো অনেক কিছু থাকে, গোলও থাকে, হ্যাঁ ইমপ্লিমেন্টেশন ইন্টারভেনশন অনেক কিছু থাকে। টোটাল এই 5টা। एग्जाम যদি আসেন 5 6 7 টিক মার্ক কোনটা? আচ্ছা এটা পার্ট 1 কমপ্লিট। এখানে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিছু, কোনো কোশ্চেন আছে? বেসিক জিনিসগুলো ফার্স্ট ইয়ারের বেসিক জিনিসগুলো, কোনো কোশ্চেন? ইজি না? সেকেন্ড পার্টে কি আছে? আচ্ছা এখন একটু বেসিকটা কমপ্লিট হওয়ার পরে মানে এখন সবগুলো বেসিক ফান্ডামেন্টালি বেসিক, এখন কিছু প্রসিডিউর রিলেটেড, ঠিক আছে প্রসিডিউর রিলেটেড কি অ্যানিমা না এটা আচ্ছা এটা 10 পার্ট। আচ্ছা 2 আচ্ছা ভাইটাল সাইন কি কি থাকে? ভাইটাল সাইন ভাইটাল ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কি ফার্স্ট কি থাকে? ফার্স্ট ভাইটাল সাইন টেম্পারেচার আর Pulse, respiration, টেম্পারেচার পালস রেসপিরেশন হ্যাঁ বিপি ফিফথ ভাইটাল সাইন एग्जाम क्वेश्चन হ্যাঁ হ্যাঁ বল এটা आंसर কি? So pulse, respiration, BP, এখানে অপশনটা ওপেন during emergency situation which is the fifth vital sign আরে তোমরা যাতে বলো না ফিফথ বলো না টেম্পারেচার পাস রেসপিরেশন ডিউটি তো শেষ এখন ফিফথ কোনটা? আচ্ছা আমি একটা অপশন রাখলাম পেইন আর কিছু আছে SpO2 আর কিছু অপশন আছে এয়ারওয়ে আর কিছু অপশন আছে? আচ্ছা আমি এগুলোই অপশন দিলাম, এগুলোই অপশন হ্যাঁ আচ্ছা প্রায়োরিটি কি সেট করো? আচ্ছা আমি দুইটা অপশন দিলাম কেন? রেশনাল SpO2 কেন ইম্পর্টেন্ট? SpO2 কে আমরা কি চেক করি? অক্সিজেনে তো চেক করি না, পেইনের মধ্যে তো আমরা কিছু চেক করি না। তো পেশেন্টের প্রায়োরিটি কোনটা পেইন না অক্সিজেন? অক্সিজেন। তো ফিফথ ভাইটাল সাইন ডিউরিং ইমার্জেন্সি SpO2 মানে পালস অক্সিমিটার, ঠিক আছে পালস অক্সিমিটার আমরা চেক করি। আচ্ছা পেইন জেনারেল কন্ডিশন মানে কোনো কিছু পেশেন্টের কোনো ইমার্জেন্সির জন্য তো জেনারেল কন্ডিশন ক্লিয়ার। তো ফার্স্ট ভাইটাল সাইন টেম্পারেচার, সেকেন্ড পালস রেসপিরেশন বিপি, ফিফথ ভাইটাল সাইন জেনারেল কন্ডিশন ইমার্জেন্সি
SpO2 অনেক সময় থাকে না, পালস অক্সিমিটার থাকে, দুটোই সেম, কারেক্ট आंसर। ঠিক আছে, ঠিক আছে। SpO2 এর মধ্যে আমরা কি চেক করি, মানে পালস অক্সিমিটার আমরা কি চেক করি, পালস অক্সিমিটার আমরা কি চেক করি, একটাতে SpO2 থাকে না, SpO2 স্যাচুরেটেড পার অক্সিজেন, আরটা কি থাকে, পালস রেট থাকে, থাকে তো। তো নরমাল কত SpO2, ঠিক আছে 96। হ্যাঁ, তো ইন জেনারেল কন্ডিশন দ্য ফিফথ ভাইটাল সাইন পেইন, ডিউরিং ইমার্জেন্সি পালস অক্সিমিটার অনেক সময় থাকে না, SpO2 থাকে, যেটাই থাকে এটাই কারেক্ট आंसर। ঠিক আছে, আচ্ছা, টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেসার, ফিট, পেইন, অক্সিজেন স্যাচুরেশন। ঠিক আছে, ক্লিয়ার, ইম্পর্টেন্ট পার্ট এক্সামের কোশ্চেন। আচ্ছা, হাইপোথ্যালামিক পার্ট, ঠিক আছে, বডি টেম্পারেচার কন্ট্রোল করে। ঠিক আছে, এই হাইপোথ্যালামিক পার্টে একটা থাকে থার্মোজেনেসিস, মানে ফ্রন্ট সাইড, আর একটা থাকে ব্যাক সাইড। হ্যাঁ, জেনেসিস মিন্স জেনারেশন, জেনারেশন মিন্স প্রোডাকশন। হ্যাঁ, আচ্ছা, আমরা যখন খুব বেশি কাজ করি সোয়েটিং হয়, তো সামনের দিকে হয় পিছনের দিকে হয়, সামনের দিকে হয়। ঠিক আছে, থার্মোজেনেসিস ব্যালেন্স বিটুইন হিট প্রোডাকশন, আর এটা থার্মোলাইসিস, এল ফর লস, ব্যালেন্স বিটুইন হিট লস। ঠিক আছে, তো দেখো মানে এন্টেরিয়র পার্ট হিট লস হয়, সোয়েটিং হয়, তো সোয়েটিং হলে হিট লস হয়, তো ফ্রন্ট সাইডে হিট লস হয়, থার্মোলাইসিস। আর থার্মোজেনেসিস, hypothalamus the regulation center of temperature, anterior, ঠিক আছে, heat loss, anterior heat loss, posterior heat production। আচ্ছা, তো posterior কোনটা, লাইসিস না জেনেসিস, posterior, posterior genesis, anterior lysis, clear। oxidation of food, আচ্ছা, এটা তো আমরা জানি না, অনেক ধরনের কোশ্চেন থাকে না, হাইয়েস্ট এনার্জি কোনটা, হাইয়েস্ট এনার্জি লিঙ্ক ফর কার্বোহাইড্রেট। হ্যাঁ, বলো এটা যাতে না করো। হ্যাঁ, আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং পার্ট, মানে এই যে টেম্পারেচার হিট লস হয়, কিভাবে লস হয়, তার একটা মেকানিজম থাকে। ঠিক আছে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, ইভাপোরেশন। মেকানিজম অফ হিট লস, কিভাবে হিট লস হয়, কন্ডাকশন, কন্ডাকশন কি, ধরো ঠান্ডার দিন, ঠিক আছে, তুমি আর তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড পার্কে গেলে, পার্কের মধ্যে কি থাকে, এই যে টেবিলগুলো থাকে না, আয়রনের টেবিলগুলো, গিয়ে বসলে ও ঠান্ডা। ঠিক আছে, এই ঠান্ডা কি টেম্পারেচার লস হয়, বডি থেকে তোমার শরীর গরম, তোমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের শরীর গরম, তো টেম্পারেচার লস হয়। তো এই যে ঠান্ডার মধ্যে, মানে এটা কি ডিরেক্ট কন্ডাকশন, ডাইরেক্ট কন্টাক্ট, কোনো সারফেসের সঙ্গে, যে কোনো কিছু সারফেস, তো কোনো সারফেসের সঙ্গে যদি ডিরেক্ট কন্টাক্ট হয়, এটা কি কন্ডাকশন। তো কন্ডাকশনে হিট লস হয় কতটুকু, একদম মিনিমাম, ডাইরেক্ট কন্টাক্ট। এটা ঠিক অপোজিট ইনডাইরেক্ট কন্টাক্ট। ধরো কাশ্মীর গেলে, ঠিক আছে, তো ঠান্ডার দিন, বরফ এরিয়া, ঠিক আছে, ওইখানে যখন গেলে তখন তোমার টেম্পারেচার যা থাকে, ওইখানে যাওয়ার পর টেম্পারেচার আরো কমে, কারণ কি বরফ এরিয়া থাকে না। তো ইনডাইরেক্ট মেকানিজম, রেডিয়েশন, বডি থেকে টেম্পারেচার লস হয়, কারণ এনভায়রনমেন্ট, এখানে যেমন এনভায়রনমেন্টাল 16 থাকে, 16, বাইরে হয়তো 30 বা তার কাছাকাছি 28, 30, ঠিক আছে। তো এখানে যখন আসো, এখান থেকে আবার টেম্পারেচার লস হয়, ঠিক আছে, এটার সঙ্গে ব্যালেন্স হয়। তো যখন এই এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, তার এনভায়রনমেন্টের সঙ্গে তার বডি টেম্পারেচার চেঞ্জ হয়, ম্যাক্সিমাম হিট লস বাই রেডিয়েশন মেথড। ঠিক আছে, একটা ডিরেক্ট কন্টাক্ট আর একটা ইনডিরেক্ট, তার ঠিক অপোজিট। ক্লিয়ার? নেক্সট, কনভেকশন। কনভেকশন মিন্স ফ্যান। ধরো তোমার এখন খুব বেশি টেম্পারেচার, ঠিক আছে, যখন আমরা ফ্যান দিই তখন কি হয়, এয়ার মেথড, তখন এয়ার বডি থেকে টেম্পারেচার লস হয়। বাচ্চাদের ডেলিভারি হওয়ার পরে সঙ্গে সঙ্গে কি করেন, রেস্ট্রিন করে, তো মানে রেস্ট্রিন করে, তো কেন করেন, যাতে যে টেম্পারেচার থেকে, মানে এনভায়রনমেন্ট থেকে বা এয়ার বা এসি থেকে যদি কোনো টেম্পারেচার, মানে টেম্পারেচার যাতে লস না হয়, এটা কি কনভেকশন। এয়ার মেথড, এয়ার, এসি সবগুলো থেকে যে টেম্পারেচার লস হয়, এটা কি কনভেকশন। কত? 22%। আর ইভাপোরেশন মিন্স ইভাপোরেট,
মানে যেমন আমরা কোনো কিছু জল গরম করলে ইভাপোরেট হয় না, এমনও বডি থেকে ইভাপোরেট হয়, যেটা আমরা দেখি না, বাট যখন আমরা কোনো কিছু জল গরম বা চা বা দুধ যখন গরম করি তখন ইভাপোরেট যেমন হয়, বডি থেকেও টেম্পারেচার ইভাপোরেট হয়। ঠিক আছে, ইভাপোরেশনে 15%। কন্ডাকশন, রেডিয়েশন, ইভাপোরেশন এক্সামের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর সবচেয়ে বেশি কনফিউশন থাকে এই পার্টগুলোর মধ্যে। ম্যাক্সিমাম হিট লস রেডিয়েশন, মিনিমাম হিট লস কন্ডাকশন। ঠিক আছে, ক্লিয়ার? রেডিয়েশন ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথড, তুমি যখন কোনো হট এনভায়রনমেন্ট বা কোল্ড এনভায়রনমেন্টের মধ্যে যাও, তখন তোমার বডি টেম্পারেচার ওই এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য হয়তো বাড়ে বা কমে। ঠিক আছে, ধরো কোল্ড এনভায়রনমেন্টে যখন যাও, তুমি ধরো বাইরে থেকে গেলে, ঠিক আছে, তোমার টেম্পারেচার ধরো এখন 99 আছে, ঠিক আছে, যেহেতু টেম্পারেচার বাইরে বেশি 99 বা 100 আছে, যখন ভিতরে আসো তখন তোমার টেম্পারেচার এই এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করে, এখানে আসার সঙ্গে সঙ্গে হয়তো টেম্পারেচার 95 বা 96 আসে। ঠিক আছে, তো এই যে এনভায়রনমেন্টের সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট, এটাতে বডি টেম্পারেচার লস করে। ঠিক আছে, 60% ম্যাক্সিমাম টেম্পারেচার লস করে। ঠিক আছে, ক্লিয়ার? Thermometer invented by Galileo, but clinical thermometer invented by H.T. Thomas. ঠিক আছে, এটা ক্লিনিক্যাল থার্মোমিটার না। ঠিক আছে, আর ওয়েস অফ টেম্পারেচার মেথড কোন কোন রুটে আমরা চেক করি? ওরাল, এক্সিলার, রেকটাম, টিম্পেনিক মেমব্রেন, থার্মাল কোনটা যেটা সবসময় সবচেয়ে বেশি এভাবে চেক করে না? ঠিক আছে, থার্মাল মেথড। আর একটা স্ট্রিপ মেথড ইউজ করা হয় না খুব একটা বেশি। টিম্পেনিক মেথড, রেকটাম, এক্সিলা, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট কমন, মোস্ট অ্যাকুরেট, মোস্ট কনভেনিয়েন্ট মেথড কোনগুলো? মোস্ট অ্যাকুরেট, মোস্ট কনভেনিয়েন্ট, মোস্ট কমন, কোনটা? কোর বডি টেম্পারেচার কোনটা? কোর বডি মিন্স ইন্টারনাল পার্টে আমরা যখন চেক করি। ঠিক আছে, তো এখানে রেকটামও চেক করে, টিম্পেনিক মেমব্রেনও চেক করি, যখন দুটো অপশন একসঙ্গে থাকে পার্সপিরেটরি রেকটাম। ঠিক আছে, যদি না থাকে তো টিম্পেনিক মেমব্রেন। ঠিক আছে, তো কানে যে টিম্পেনিক মেমব্রেন থাকে না, থার্মোমিটার চেক করি। আচ্ছা, এগুলা কি সবচেয়ে বেশি কোশ্চেন এই পার্টগুলো ধরে রাখে, ফান্ডামেন্টালের পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, তো মোস্ট অ্যাকুরেট কোনটা? মোস্ট কনভেনিয়েন্ট মেথড, মোস্ট কমন মেথড। মোস্ট কমন এক্সাম্পল লেখা আছে। ঠিক আছে, চলো এগুলো একটু দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, নরমাল টেম্পারেচার কত? নরমাল টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এটা কোন জায়গা? 98 তো আমরা অনেকগুলো মেথড আছে, কোন সাইডের টেম্পারেচার? এক্সিলা। আচ্ছা, মানে আরো কিছু অপশন থাকলে, মানে আছে তো অপশন না, পাঁচটা অপশন আছে। ওরাল, এক্সিলা, রেকটাম কত? 98.6 ডিগ্রি ফারেনহাইট, 97.6 ডিগ্রি ফারেনহাইট, 99.6 ডিগ্রি ফারেনহাইট। এক্সাম মধ্যে আসে, এক্সাম মধ্যে ডিরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে না। ওরালের -1, ওরালের +1। ঠিক আছে, ফারেনহাইট। ঠিক আছে, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কিভাবে কনভার্ট করে? এটা কনভার্ট করো, সেন্টিগ্রেডে কনভার্ট করো। বাস করো।
98.9. কত সবাই সেম 37.1 আচ্ছা এটা কি সেন্টিগ্রেড ঠিক আছে আচ্ছা এবার সেন্টিগ্রেড থেকে পারো না কি করে ঠিক আছে এটা ঠিক আছে সি into 9/5 plus 32 ঠিক আছে প্লাস এটা আছে 38.4 এটা বলো c into 9/5 plus 32 ফর্মুলাটা মনে রাখো এক্সামে যদি আসে তো 38.4 ঠিক আছে না আচ্ছা তোমরা কিভাবে করো মানে এখানে কিন্তু ভুল হওয়ার চান্স একটা থাকে প্রথমে এই পার্টটা করো পার্ট করো তারপর এটা মানে প্রথমে কত থাকে 38.4 তো ইনটু 9/5 প্রথমে এই পার্টটা করো তারপর এটার সঙ্গে যেটা আছে তার ওইটার সঙ্গে প্লাস 32 করো ঠিক আছে তুমি এমন ভাবে করে দিও না একবারে সব উপরে করে দিও না ঠিক আছে ভুল হওয়ার চান্স থাকে ক্লিয়ার ক্লিয়ার তো না সেন্টিগ্রেড তো ফারেনহাইট টু সেন্টিগ্রেড ফর্মুলা মনে আছে এটা কি হ্যাঁ থার্মোমিটার ক্লিনিক্যাল থার্মোমিটার ম্যানুয়াল না ডিজিটাল ম্যানুয়াল ক্লিন কিভাবে করে ইমেজটা ব্রেনের মধ্যে ফিক্স করো কি আছে ওরাল এক্সিলার মোস্ট কনভেনিয়েন্ট মেথড 97.6 রেক্টাম মোস্ট অ্যাকুরেট মোস্ট রিলায়েবল মেথড ঠিক আছে এই টার্মগুলো যাতে ব্রেনের মধ্যে থাকে ঠিক আছে মোস্ট অ্যাকুরেট মোস্ট রিলায়েবল মোস্ট কনভেনিয়েন্ট মেথড ঠিক আছে আর মোস্ট এটা আবার মোস্ট কমন মেথড মোস্ট কমন অক্সিলারি মেথড মোস্ট অ্যাকুরেট মেথড কোনটা এটাই মোস্ট অ্যাকুরেট মোস্ট অ্যাকুরেট ঠিক আছে আচ্ছা কোনো নরমাল টেম্পারেচার তো আমরা জানি 98.6 ডিগ্রি ফারেনহাইট তো এখন যদি এটা জিজ্ঞেস করি এটা কি নরমাল না মানে হাই কারণ ওই সাইটের জন্য নরমাল ঠিক আছে সাইটের উপর ডিপেন্ড করে 97.6 মানে লো টেম্পারেচার না এটা নরমাল এক্সিলার জন্য নরমাল ঠিক আছে ক্লিয়ার
most accurate, most reliable. It is mostly indicated in children below 3 years. Rectum having good blood supply. Thermometer insert for adult. Example question 1.5 inch. 1.5 inch is equal to কত? 1 inch is equal to 2.54 centimeter. ঠিক আছে? Children 1 inch. Position left lateral position. Position কেমন left lateral position? Left side. হ্যাঁ left lateral position থাকে। ঠিক আছে? Clear? এগুলো একটু ভালো করে দেখো। Most accurate, most reliable, most convenient method. হ্যাঁ এটা ক্লিয়ার ক্লিয়ার f Fahrenheit to centigrade f minus 32 into অনেক সময় কনফিউশন হয় না f minus 32 তো 3 plus 2 কত 5 হ্যাঁ ফার্স্ট 5 by 9 ঠিক আছে আর সেন্টিগ্রেড এটা ঠিক অপোজিট c into opposite 9 by 5 plus 32 আচ্ছা এটা দরকার নেই এটা তো জানি না সবাই বিফোর প্রসিডিউর আফটার প্রসিডিউর বিফোর বাল্ব টু স্টেম এই যে একটা বাল্ব ঠিক আছে বাল্ব টু স্টেম কেন বাল্ব টু স্টেম why বিফোর বাল্ব টু স্টেম ঠিক আছে কারণ প্রসিডিউর করার আগে মাইক্রো অর্গানিজমটা সবচেয়ে বেশি কোন দিকে থাকে স্টেমের দিকে থাকে ঠিক আছে তো যার কারণে আমরা এইভাবে চেক করি ঠিক আছে আর এখানে থাকে লেস মাইক্রো অর্গানিজম ঠিক আছে আমরা যদি এইভাবে চেক মানে এইভাবে যদি এটা ক্লিন করি তাহলে এখান থেকে মাইক্রো অর্গানিজম আনতে সব এখানে আছে ঠিক আছে তো মাইক্রো অর্গানিজম কই যায় পেশেন্টের ওরাল বা এক্সিলা বা রেকটাম যেখানে যায় তো আমরা মাইক্রো অর্গানিজম স্প্রেড করি তো যাতে মাইক্রো অর্গানিজম স্প্রেড না করি আমরা লেস কন্টামিনেটেড এরিয়া টু মোর কন্টামিনেটেড এরিয়ার দিকে ক্লিন করি হ্যাঁ বাল্ব টু স্টেম বিফোর আর আফটার প্রসিডিউর এখানে মাইক্রো অর্গানিজম বেশি থাকে বাল্ব বেশি থাকে তো আমরা বেশি থেকে কমের দিকে যাই না আমরা কম থেকে বেশির দিকে যাই ঠিক আছে মানে স্টেম টু বাল্ব ক্লিয়ার কনফিউশন minus 40 degrees centigrade minus 40 degree Fahrenheit are equal এখানে দেখো এখানে একটা সেন্টিগ্রেড থাকে একটা ফারেনহাইট থাকে এই দেখো এই যে এটাতে থাকে ফারেনহাইট আর এখানে একটা সেন্টিগ্রেড থাকে এই যে সেন্টিগ্রেড ঠিক আছে এর মধ্যে হয়তো নাই বাট একটা পয়েন্টে ইকুয়াল থাকে মানে এমন একটা পয়েন্টে ইকুয়াল থাকে মানে সেন্টিগ্রেড আর ফারেনহাইট ইকুয়াল থাকে কত ইকুয়ালটা কত কোন একটা এক্সামে কোশ্চেনটা মানে আমি ঠিক মনে নেই কোন এক্সামে বাট কোন একটা এক্সামের এই কোশ্চেনটা ছিল রেক্টাম এটা রেক্টাম ঠিক আছে কত দূর 1.5 ইঞ্চ ফর অ্যাডাল্ট আর 1 ইঞ্চ ফর চিলড্রেন ঠিক আছে ডিএলএস মেথড ডিএলএস মেথডটা কি ক্রিকেটের মধ্যে থাকে সবচেয়ে কি ডিএলএস মেথড কি আরে বলো না তোমরা তো খেলা দেখো হ্যাঁ তো দেখো এখানে ডিএলএস মেথড ডিএলএস 530 বে এখানে কি যাতে সিকোয়েন্সটা ঠিক থাকে ডেটল লাইজল স্যাভলন মানে আমরা কি সলিউশন ইউজ করি কেন স্টেরিলাইজেশন পারপাসে ক্লিনিং পারপাসে সলিউশন ইউজ করি কি ডেটল ইউজ করি লাইজল ইউজ করি স্যাভলন ইউজ করি কত 1:40 ফর 5 মিনিট আচ্ছা এই যে রেশিওটা কিভাবে করেন 39 লিটার ওয়াটার 1 লিটার স্যাভলন ডেটল 39 লিটার ওয়াটার 1 লিটার লাইজল 19 লিটার ওয়াটার 1 লিটার স্যাভলন এত স্যাভলন তো দরকার না বাট রেশিওটা ওইটা যার যতটুকু দরকার হয় সেই অনুসারে করেন ঠিক আছে তো এই স্যাভলনের টাইমিংটা কতটুকু মানে কত টাইম রাখলে এটা ডিকন্টামিনেশন হয় 5 মিনিট লাইজলে 3 মিনিট ডেটলে 5 মিনিট তো ডিএলএস 535 ডিএলএস মেথড ঠিক আছে এটা কেন রাখলাম 5 মিনিটস ইজ ডেটল 3 মিনিট লাইজল 5 মিনিট স্যাভলন ঠিক আছে ক্লিয়ার সেম আচ্ছা if temperature more than 104
degree Fahrenheit, it damages syphilis and gonorrhea bacteria. Further it damages brain cell coma. So high temperature যদি হয় brain cell death হওয়ার চান্স থাকে, ঠিক আছে? ওল্ড এজের ক্ষেত্রে বেশি দেখা যায় brain cell damage হওয়ার চান্স থাকে, কারণ হাইপোথ্যালামিক পার্ট যে রেগুলেটরি পার্ট কন্ট্রোল করতে পারে না, তার জন্য ড্যামেজ হওয়ার চান্স থাকে। এক্সামের কোশ্চেন এই পার্টটা থেকে স্টেজেস অফ পাইরেক্সিয়া। তো নরমাল 98.6 ডিগ্রি ফারেনহাইট, লো 99 to 100 ডিগ্রি ফারেনহাইট, moderate 100 to 103 ডিগ্রি ফারেনহাইট, হাই 103 to 105 ডিগ্রি ফারেনহাইট, hyperthermia more than 105 ডিগ্রি ফারেনহাইট, আর hypothermia less than 95 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? লো পাইরেক্সিয়া, ঠিক আছে? লো টেম্পারেচার না, নরমাল টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট, তো এটা মানে লো পাইরেক্সিয়া, হ্যাঁ, লো টেম্পারেচার না। লো টেম্পারেচার মিন্স হাইপোথার্মিয়া less than 95, 99 to 100 লো, লো মডারেট হাই হাইপোথার্মিয়া, ঠিক আছে? কোনটা? না মাইল্ড মডারেট, ওইটাই মাইল্ড ধরা হয়, ঠিক আছে? মাইল্ড মডারেট সিভিয়ার এইভাবে টেম্পারেচার ক্ষেত্রে ওইটা কাউন্ট করা হয় না। টেম্পারেচার ক্ষেত্রে লো টেম্পারেচার, মডারেট, হাই টেম্পারেচার, সিভিয়ার টেম্পারেচার তো বলা হয় না, হাই টেম্পারেচার বলবো না, এটা আছে, ঠিক আছে? ক্লিয়ার ব্যাপারটা? স্টেজেস টাইপস অফ ফিভার। নরমালি কি হয়, আমরা যখনই আর্লি মর্নিং এ যখন ঘুম থেকে উঠি টেম্পারেচার লো থাকে, ঠিক আছে? কারণ বডির যে মেটাবলিজম পার্ট হোল নাইট মানে মিনিমাম থাকে, তার কারণে টেম্পারেচার মর্নিং এ লো থাকে আর ইভিনিং এ হাই টেম্পারেচার থাকে। এখন যে সবাই যে টেম্পারেচার মর্নিং এ টেম্পারেচারটা 1 ডিগ্রি ফারেনহাইট বা 2 ডিগ্রি ফারেনহাইট কম থাকে, ঠিক আছে? তো টেম্পারেচারে কয়েকটা টাইপ থাকে, কি থাকে? অনসেট ফিভার, ইনক্রিজ স্লোলি, স্টেডিয়াম ফিভার। স্টেডিয়াম মিন্স একটা স্টেজে গিয়ে টেম্পারেচারটা স্টপ হয়ে যায়, ঠিক আছে? ফেস্টিজিয়াম when temperature increase reaches its maximum level remain constant, এখানে গিয়ে সাপোজ 99.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এই স্টেজে গিয়ে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, এটার নাম কি? স্টেডিয়াম। কন্টিনিউয়াস কনস্ট্যান্ট when morning and evening temperature difference not more than 2 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? মর্নিং এর টেম্পারেচার, সাপোজ মর্নিং এর টেম্পারেচার 99.8 ডিগ্রি, ঠিক আছে? আর ইভিনিং এর টেম্পারেচার নট মোর দেন 2 ডিগ্রি, 100.6 ডিগ্রি ফারেনহাইট। তো মানে যদি 2 থেকে বেশি না থাকে তখন কি থাকে? কন্টিনিউয়াস। আর রিমিটেন্ট ফিভার when morning and evening temperature differ more than 2 ডিগ্রি সেন্টিগ্রেড, মিলিটারি টিভির মধ্যে দেখা যায়। ইন্টারমিটেন্ট ফিভার, টেম্পারেচার পিক, টেম্পারেচার যখন পিক লেভেলে যায়, মানে একটা গ্রাফের মধ্যে যদি দেখায় টেম্পারেচার পিক লেভেল, তারপরে সাবনর্মাল, তারপরে নরমাল, ঠিক আছে? টেম্পারেচার পিক আবার সাব ডাইরেক্ট নামে না, টেম্পারেচার পিক, সাবনর্মাল, নরমাল এমন হয়ে যায়, ঠিক আছে? এটা কি? ইন্টারমিটেন্ট ফিভার। ইনভার্স ফিভার, মর্নিং হাই ইভিনিং লো, ঠিক উল্টাটা। নরমালি এটা থাকে মর্নিং লো ইভিনিং হাই, ইন্টারমিডিয়েট ইনভার্স মিন্স ঠিক তার অপোজিট, মর্নিং হাই ইভিনিং লো। রিল্যাক্সিং ফিভার মিন্স যদি এমন ফিভার আছে আবার নরমাল, আবার ফিভার, আবার নরমাল, আবার ফিভার, আবার নরমাল, রিল্যাক্সিং বারবার ফিভার আসে, তখন এটা কি? রিল্যাক্সিং ফিভার, ফেব্রাইল ফিভার, ঠিক আছে? ক্লিয়ার? কি আছে? স্টেডিয়াম, কন্টিনিউয়াস, রিমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট, ইনভার্স আর রিল্যাক্সিং ফিভার, ঠিক আছে? এক্সামে একটা কোশ্চেন থাকতে পারে। আর লিম্ফোমা লিম্ফ নোড ইনফ্লামেশন, ঠিক আছে? এগুলা কি? পেশেন্ট ডেথ হওয়ার পরে এগুলা পেশেন্টের মধ্যে থাকে, মানে এক্সপায়ার হওয়ার পরে কিছু চেঞ্জেস বডির মধ্যে থাকে, এগুলা কি? রাইগর মিন্স, হ্যাঁ, স্টিফনেস,
আলগর মোটিস Color change. ठीक है कोणता कलर चेंज और कोणता टेम्परेचर अल्गोर मोटिस में डिक्रीज बॉडी टेम्परेचर लिवर मोटिस ডিসকালারেশন অফ দ্য বডি কারণ যখন এক্সপায়ার তখন বডির মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে মানে ডিঅক্সিজেনের পার্সেন্টেজ বাড়ে অক্সিজেনের পার্সেন্টেজ কমে যখন চেঞ্জ হয় বডিতে তখন বডি ডিসকালার হয় আর রাইগর মোটিস স্টিফনেস বডি স্টিফ ঠিক আছে রাইগর 3 স্টেজ এটা আলাদা এটা মোটিস আর এটা ফিভারের টাইপ রাইগর কোল্ড হট এন্ড সোয়েটিং ম্যালেরিয়ার মধ্যে আমরা দেখি কোল্ড স্টেজ hot stage sweating stage hectic fever morning and evening temperature more than 5 degree centigrade septicemia দেখা যায় if temperature more than less than 103 degree Fahrenheit ঠিক আছে আচ্ছা ধরো কোনো কিছু তোমরা রান্না করো ঠিক আছে রান্না করার পরে যে কন্টেনারটা থাকে ঠিক আছে এটা যদি ডাইরেক্ট জলের মধ্যে দিই আর এটা যদি একটু ঠান্ডা করে জল দিই কোনটা বেটার যদি হাই টেম্পারেচার থাকে ঠিক আছে এটা যদি ডাইরেক্ট জলের মধ্যে দিই তো একটু তার রিঅ্যাকশনও অন্যরকম থাকে না তোমার টেম্পারেচার এক্সেস টেম্পারেচার তোমাদের ঠান্ডা যখন স্নান করতে কেমন লাগবে ঠিক আছে তো এই জন্য একটা থাকে কোল্ড স্পঞ্জিং আর একটা থাকে স্পঞ্জ বাথ আর একটা থাকে কোল্ড স্পঞ্জিং তো দেখো টেম্পারেচার যদি লেস দেন 103 ডিগ্রি ফারেনহাইট থাকে তখন কি স্পঞ্জ বাথিং ডাইরেক্ট মানে ঠান্ডা জলের মধ্যে বা নরমাল জলের মধ্যে স্নান করা ঠিক আছে যদি লেস দেন আর যদি মোর দেন থাকে তো ডিরেক্ট এভাবে জলে স্নান করা যায় তখন কি হয় কোল্ড স্পঞ্জিং কি হয় মানে কোনো একটা কাপড় দিয়ে স্পঞ্জ করে ঠিক আছে বুঝা গেল কোল্ড স্পঞ্জিং আর স্পঞ্জ বাথিং ক্লিয়ার তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ঠিক আছে নরমাল কত পালস 72 বিট না ব্রেথ বিটস পার মিনিট ঠিক আছে এভারেজ আচ্ছা আমরা তিনটা ফিঙ্গার ইউজ করি তো কোনটা রেট কোনটা রিদম ভলিউম রেট রিদম ভলিউম ঠিক আছে নাম্বার অফ বিটস পার মিনিট রেট আমরা কি চেক করি নাম্বার অফ বিটস পার মিনিট রিদম দা রেগুলারিটি and the volume refer to the strength ঠিক আছে মানে উইক না ডিগোটিক পালস না বাউন্ডিং পালস এগুলো আমরা চেক করি সবাই তো জানো না কোন জায়গায় চেক করি কয়টা আটার নাম ইমার্জেন্সিতে আমরা কোনটা চেক করি ক্যারোটিড ঠিক আছে ক্যারোটিড হ্যাঁ আর নরমালি আমরা কোনটা চেক করি রেডিয়াল কোনটা এটা রেডিয়াল না এটা রেডিয়াল রেডিয়াল হ্যাঁ রেডিয়াল আলনা এটা রেডিয়াল এখানে ক্যারোটিড তারপরে টেম্পোরাল হ্যাঁ অ্যাপিক্যাল পালস মোস্ট অ্যাকুরেট পালস অ্যাপিক্যাল পালস কোন জায়গাটা কি অ্যাপিক্যাল পালস অ্যাপিক্যাল পালস ফিট আই কোন দিকে রাইট না লেফট ফিফথ আইসিএস এটা নরমাল পারসন বাট প্রেগন্যান্সিতে ফোর্থ আইসিএস আর চিলড্রেনের ক্ষেত্রে ফোর্থ আইসিএস ঠিক আছে মোস্ট অ্যাকুরেট পালস অ্যাপিক্যাল পালস ঠিক আছে অ্যাপিক্যাল পালস যখন চেক করা ফুল 1 মিনিট চেক করা ঠিক আছে ফুল 1 মিনিট পালস তিনটা ফিঙ্গার ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার রেট রিদম ভলিউম আচ্ছা এই লোকেশনগুলো সব জানি তো আমরা টেম্পোরাল ক্যারোটিড অ্যাপিক্যাল ব্রেকিয়াল রেডিয়াল আলনা ফেমোরাল popliteal pulse posterior tibial I think dorsalis pedis pulse point এটা আমি একটু পরে আসি না
এখানে দেখো ফিভারের মধ্যে আমরা ডিফারেন্ট ক্যাটাগরি ফিভার দেখলাম, ঠিক আছে, অনসেট, রিল্যাক্সিং, স্টেডিয়াম। সেম পালসের ক্ষেত্রে কিছু অ্যাবনর্মাল পালস থাকে। ব্রেডিকার্ডিয়া less than 60 beats per minute, tachycardia more than 100, bounding pulse +4, seen in overhydration, ঠিক আছে, যখন ওভারহাইড্রেটেড থাকে বডি তখন পালস মানে ট্যাকিকার্ডিয়া এক্সেস পালস হয়, ঠিক আছে। স্টেডি পালস উইক +1, ডিহাইড্রেশনের ক্ষেত্রে দেখা যায় একটা ডিহাইড্রেশন মানে উইক পালস। যে এখানে নাম্বার যে করা আছে, এই যে নাম্বার যে করা আছে এখানে পালস 4 পয়েন্ট স্কেল, এই স্কেলের মধ্যে আমরা চেক করি পালস তার গ্রেড। যদি পালস 4 পয়েন্ট গ্রেডের মধ্যে যদি 0 থাকে অ্যাবসেন্ট, +1 উইক পালস, +2 নরমাল এক্সামের কোশ্চেন, ঠিক আছে, +3 ফুল পালস, +4 বাউন্ডিং পালস। এখানে পালসের স্পিড খুব বেশি থাকে আর +4 বাউন্ডিং পালস, এগুলো সবগুলো অ্যাবনরমাল, ঠিক আছে। এটা শুধু নরমাল, +2 নরমাল। হ্যাঁ, এটা দেখা যায় ওভারহাইড্রেশনের ক্ষেত্রে আর এটা দেখা যায় ডিহাইড্রেশনের ক্ষেত্রে। তো এক্সাম্পল কোশ্চেন ডিহাইড্রেশনের ক্ষেত্রে কোন পালসটা দেখা যায় +1 আর ওভারহাইড্রেশনে প্লাস, ঠিক আছে। রেট, স্পিড, রেট আমরা কি চেক করি, এটা যদি রেট চেক করি, রেট, রিদম, ভলিউম। রেট দিয়ে আমরা স্পিডটা চেক করি, রিদম কন্টিনিউ না ইরেগুলার, মানে এই যে পালস, হ্যাঁ পালস মানে মাঝখানে কোনো জায়গায় স্টপ থাকে কিনা, এই যে স্টপ এটা কি কন্টিনিউ, রেগুলার না ইরেগুলার, ভলিউম নরমাল না অ্যাবনরমাল, ঠিক আছে। রেট, রিদম, ভলিউম। রেট ইন্ডিকেট করে স্পিড, রিদম রেগুলারিটি আর ভলিউম নরমাল না অ্যাবনরমাল, ঠিক আছে। আচ্ছা, বাউন্ডিং পালস +4, seen in overhydration, আর স্টেডি পালস উইক পালস ডিহাইড্রেশনে দেখা যায়। রিকোটিক পালস মানে ডাবল পালস, যখন আমরা পালস চেক করি তখন ডাবল পালস, সবাই চেক করো, সিঙ্গেল পালস ফিল করা যায়, ঠিক আছে। যদি ডাবল পালস ফিল করা যায় তখন এটা কি ডিকোটিক পালস, ঠিক আছে। এটা তুমি চেক করো একসঙ্গে ডাবল ফিল যদি করা যায় হয় তখন এটা ডিকোটিক পালস। কোরিগান পালস ওয়াটার হ্যামার, যখন ধরো একটা ওয়াটার, নরমাল ওয়াটারের মধ্যে যদি আমরা ওয়াটার শেক করি বা ওয়াটারের মধ্যে যদি আমরা ভাইব্রেট করি তখন ওয়াটারটা এইভাবে যায় না, ঠিক আছে। পালসের মধ্যে যখন পালসটা ঠিক এভাবে, ঠিক আছে, এই যে এমন ভাবে, ঠিক আছে, এই যে ওয়াটারের মতো যখন এইভাবে যায় তখন এটার নাম কি কোরিগান পালস, ওয়াটার হ্যামার পালস, কোলাপসিং পালস। সিন ইন এওরটিক রিগার্জিটেশন। এওরটিক রিগার্জিটেশন কোনটা, হার্ট কি ভালভ থাকে, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, বাইকাসপিড ভালভ, ম্যাট্রাল ভালভ, এওরটিক ভালভ। এওরটিক ভালভের মধ্যে নরমালি কি হয়, ব্লাড ফরওয়ার্ড মুভমেন্ট হয়, ব্লাড যদি ব্যাকওয়ার্ড মুভমেন্ট হয়, মানে এই যে পালস যে ভালভ, এওরটিক ভালভ, এই ভালভের মধ্যে যদি কোনো উইক থাকে তখন কি হয়, ব্লাড রিগার্জিটেট হয়, উল্টা দিকে যায়, ঠিক আছে। যখন ব্লাড উল্টা দিকে যায় তখন এটা কি এওরটিক রিগার্জিটেশন। এওরটিক রিগার্জিটেশনের ক্ষেত্রে এমন পালস দেখা যায়, ওয়াটার হ্যামার পালস বা কোরিগান পালস বা কোলাপসিং পালস, ক্লিয়ার। +4 কি +4 এটা প্লাস, এটা পালসের একটা স্কেল, ঠিক আছে। যদি পালস যদি খুব বেশি উইক মানে ফাস্ট থাকে, ঠিক আছে, যদি এক্সেস পালস থাকে তখন এটা বাউন্ডিং পালস, মানে এটা নাম্বারে কাউন্ট করা হয় আর কি, মানে 0 থেকে 4 পর্যন্ত একটা নাম্বারে কাউন্ট করা হয়, ঠিক আছে, এই নাম্বারটাতে কাউন্ট করা হয়। বাউন্ডিং মিন্স পালসের স্পিডটা বেশি থাকে, ঠিক আছে। আর এখানে 0 তে অ্যাবসেন্ট থাকে পালস, আর পালস যখন খুব বেশি উইক থাকে তখন এটা 1 থাকে। যেমন ডিহাইড্রেশনের ক্ষেত্রে পালস উইক থাকে, ঠিক আছে। তো পালসের উপরে এই একটা স্কেল, পালস 4 পয়েন্ট স্কেল, এটা ইউজ করে তারপরে নরমাল না অ্যাবনরমাল এটা ফাইন্ড আউট করা হয়, ঠিক আছে। এটা স্কেলের উপরে ফাইন্ড আউট করা হয়, ঠিক আছে। পালস ডেফিসিট কি, ডিফারেন্স বিটুইন অ্যাপিক্যাল এন্ড রেডিয়াল পালস। সাপোজ ধরো অ্যাপিক্যাল পালস ধরো 99.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, আর রেডিয়াল পালস ধরো 96.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স, কত ডিফারেন্স, 96 3 ডিগ্রি ফারেনহাইট ডিফারেন্স। তো এটা কি পালস ডেফিসিট, ঠিক আছে, ক্লিয়ার।
পালস দেখেছি অ্যাপাইক্যাল পালস আর রেডিয়াল পালসের ডিফারেন্স না, ঠিক আছে। Pulse alternative, one pulse weak, next pulse weak, seen heart failure patient, one pulse full, one pulse full. এটা একটা যদি গ্রাফ হয়, one pulse full, ঠিক আছে, next pulse weak, আবার one pulse full, next pulse weak, ঠিক আছে, একটা ফুল আর একটা উইক, ফুল উইক, এটা কি pulse alternative. Biseminal pulse, one pulse weak, next pulse full, one pulse weak, next pulse full. হ্যাঁ, এটা ঠিক অপোজিট, পালস অল্টারনেটিভ ঠিক অপোজিট বাইজেমিনাল পালস। বলা আছে আপনার মধ্যে কোন জায়গাটা বোঝা গেল না? একটু স্টাডি করতে লাগবে, ঠিক আছে। হয়তো এই পার্টগুলো তোমাদের ফার্স্ট টাইম বা আগে অতটা পড়া নেই, একটু স্টাডি করো। আর এখানে পিকচারে দেওয়া আছে, একটু বুঝে বুঝে করো, ক্লিয়ার, ঠিক আছে। এটা তো আমরা জানি না, পালস নিউবর্ন 120 40 120 to 160 beats per minute, adult 60 to 100 beats, respiration newborn 30 to 40 beats, adult breath, adult 16 to 20 breath per minute, old age 10 to 20 breath per minute, blood pressure 80/50, adult 120/80, জানি আমরা সবাই। respiration তো নরমাল কত 10 to 24, তো less than 10 breath, bradycardia, রেডিপনিয়া আর এটা ব্রেডিপনিয়া, হ্যাঁ, একটা টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, টেকিপনিয়া, ব্রেডিপনিয়া, হাইপোক্সিয়া, হাইপো মিন্স লেস, হাইপো মিন্স লেস, অক্সিয়া মিন্স অক্সিজেন, ঠিক আছে, টিস্যুতে যদি লেস অক্সিজেন থাকে, আর এটা হাইপোক্সিমিয়া মিন্স ব্লাড, ব্লাডে যদি অক্সিজেন কম থাকে হাইপোক্সিমিয়া, হাইপার এক্সেস ডিপ রেসপিরেশন, হাইপার অ্যাপনিয়া, apnea means cessation of breathing less than 20 seconds in newborn, normal, ঠিক আছে। cyanosis, blue discoloration of the mucous membrane, nail, sleep apnea, during sleep patient having sudden cessation, ঠিক আছে, এবং অনেকে দেখা যায় হ্যাঁ স্লিপিং টাইমে হঠাৎ করে রেসপিরেশন স্টপ হয়ে যায়, ঠিক আছে, স্লিপ অ্যাপনিয়া, ঠিক আছে। এটা দিতে less than 20 সেকেন্ড, বাচ্চাদের ক্ষেত্রে, নিউবর্নের ক্ষেত্রে রেসপিরেশন যদি less than 20 সেকেন্ড স্টপ থাকে, এটা নরমাল, ঠিক আছে। অ্যাডাল্টের ক্ষেত্রে এটা অ্যাবনরমাল, ঠিক আছে, যদি রেসপিরেশন ওদের কম থাকে। রেসপিরেটরি ট্র্যাক্ট মিন্স ট্রাকিয়ার মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, কোনো নিউমোনিয়া, কোনো অ্যাজমা, কোনো সিওপিডি, তখনই কি হয়, সাউন্ডটা চেঞ্জ হয়, ঠিক আছে, স্টিডর সাউন্ড, ভাইব্রেটিং সাউন্ড, ঠিক আছে, সাউন্ডটা চেঞ্জ হয়। যদি এই যে ট্রাকিয়া, এয়ারওয়ে ট্র্যাকের মধ্যে বা লাংসের মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন থাকে বা কোনো ফ্লুইড ফর্মেশন থাকে, তখন এই অ্যাবনরমালিটিসগুলো দেখা যায়। কি কি থাকে, স্টিডর raunchy, a harish vibrating shrill sound, upper respiratory obstruction, airway, trachea, lungs, ঠিক আছে। এখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে তো সাউন্ডটা কেমন হয়, এটা কি আপার রেসপিরেটরি অবস্ট্রাকশন, তো আপার রেসপিরেটরি অবস্ট্রাকশনে যদি কোনো জায়গায় অবস্ট্রাকশন থাকে, সাউন্ডটা কেমন থাকে, স্টিডো রঞ্চি, হ্যারিশ ভাইব্রেটিং সাউন্ড, ঠিক আছে, যদি কোনো অবস্ট্রাকশন থাকে। উইজিং সাউন্ড মেইনলি দেখা যায় অ্যাজমা পেশেন্ট থাকে, তো উইজিং সাউন্ড দেখা যায়। ইট ইজ এ হুইসলিং সাউন্ড, মিউজিক্যাল সাউন্ড, ঠিক আছে। রেল অ্যান্ড ক্রেকলস, বাবলিং সাউন্ড, নিউমোনিয়ার মধ্যে কি হয়, যে অ্যালভিওলি থাকে, অ্যালভিওলির মধ্যে ফ্লুইড ফিল ক্যাভিটি থাকে, হ্যাঁ, এগুলো ইমপ্ল্যান্ট থাকে অ্যালভিওলি, এগুলোর মধ্যে কি ফ্লুইড থাকে, তো যখন ফ্লুইড থাকে তখন এয়ার এক্সচেঞ্জ ক্লিয়ারভাবে এয়ার এক্সচেঞ্জ হয় না, তখন সাউন্ডটা কেমন থাকে, ক্র্যাকল সাউন্ড থাকে। Shy, deep inspiration followed by expiration. Inspiration মানে deep inspiration আবার deep expiration, ঠিক আছে। Shy, paradoxical respiration ঠিক অপোজিট। যদি কোনো ইনজুরি হয়, যদি কোনো রিব কেসে যদি কোনো ইনজুরি হয়, নরমালি কি হয়, নরমালি যখন আমরা ইন্সপায়ার করি তখন কি হয়, যে ইন্টারকস্টাল মাসেল আপওয়ার্ড হয়,
ঠিক আছে? আমরা যখন মানে ইনহেলেশন করি, একটা ইন আর একটা আউট, যখন ইন করি তখন যে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রাম আপওয়ার্ড উপর দিকে যায়। তো সবাই দেখো নিজে নিজে, ডায়াফ্রাম উপর দিয়ে যায় আর ইন্টারকোস্টাল মাসেল আপওয়ার্ড হয়। ঠিক আছে? ইনওয়ার্ড এন্ড আপওয়ার্ড হয়। ঠিক আছে? তো আর প্যারাডক্সিক্যাল রেসপিরেশনে তার ঠিক অপোজিট হয়। ঠিক আছে? আমরা নরমালি ইনে যেমন হয়, প্যারাডক্সিক্যালি ঠিক তার অপোজিট হয়। ঠিক আছে? যদি কোনো ইনজুরি হয়, রিপ কেস বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, যদি কোনো ইনজুরি হয় চেস্টের মধ্যে বা রিপ কেসের মধ্যে, তখন এটা দেখা যায়। ঠিক আছে? কোস্টাল রেসপিরেশন সিন রেনাল ফেলিওর, বিটট রেসপিরেশন সিন স্ট্রোক। বিটট রেসপিরেশন মিন্স স্টপ থাকে, মাঝখানে স্টপ থাকে, আবার স্টপ থাকে, আবার এমন ভাবে বিটট রেসপিরেশন। সাইনিক স্ট্রোক রেসপিরেশন, কার্ডিয়াক ডিজিজ, ব্রনসি আপার পার্ট অবস্ট্রাকশন। এখানে কিছু অ্যাবনরমাল সাইন মানে অ্যাবনরমাল টার্মস আছে যেগুলো রেসপিরেশন ইন্ডিকেট করে, অ্যাবনরমাল রেসপিরেটরি সিস্টেম, অ্যাবনরমাল রেসপিরেশন ইন্ডিকেট করে। ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? কি কি টার্ম দেওয়া আছে, একটু তোমাদের হয়তো অন্যরকম লাগতে পারে। এখানে পিকচারে দেওয়া আছে। কোস্টাল রেসপিরেশনে কি হয় দেখো, রেসপিরেশন থাকে, তারপরে খুব হাই হয়, মানে ডিপ ইন্সপিরেশন ফলোড বাই এক্সপিরেশন, মানে ডিপলি হয়। নরমাল রেসপিরেশন তারপর খুব ডিপ থাকে, ডিপ মানে ইন্সপিরেশন এক্সপিরেশন, ডিপ ইন্সপিরেশন এক্সপিরেশন। আবার নরমাল, এটা কোস্টাল রেসপিরেশন। নরমাল, ডিপ ইন্সপিরেশন এক্সপিরেশন, এক্সপিরেশন 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 এক্সপিরেশন, আবার নরমাল, আবার ইন্সপিরেশন এক্সপিরেশন এক্সপিরেশন, আবার নরমাল। বুঝা গেছে? কোস্টাল রেসপিরেশন। চাইনিজ স্ট্রোক রেসপিরেশন, আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে যখন চাউমিন খাই, ঠিক আছে, খেতে খেতে লম্বা একটা থাকে না, থাকে তো, তো ওই দেখো এটা এক্সট্রা এই যে লম্বাটা থাকে, ঠিক আছে, এখানে স্টপ হয়ে যায়, এখানে স্টপ হয়। পুষ্পালে কিন্তু স্টপ হয় না, নরমাল হয়। বাট চাইনিজ স্ট্রোক রেসপিরেশনে সাডেন স্টপ হয়, তারপরে স্লোলি নরমাল থেকে ডিপ ইন্সপিরেশন এক্সপিরেশন, ডিপ ইন্সপিরেশন এক্সপিরেশন, আবার স্টপ, আবার নরমাল, ডিপ ইন্সপিরেশন এক্সপিরেশন, আবার স্টপ। ঠিক আছে? চাইনিজ স্ট্রোক আর পুষ্পাল ক্লিয়ার। টেকিপনিয়াতে কি হয়, খুব স্পিড হয়, তো খুব স্পিডে ইন্সপিরেশন এক্সপিরেশন হয়, স্পিডে ইন্সপিরেশন এক্সপিরেশন, ঠিক আছে, খুব ফাস্ট। ঠিক আছে? ডেডিপিয়া একদম স্লো। ঠিক আছে? বিটট ইরেগুলার, মানে ঠিক থাকে না, কোনো কিছু নরমালও অ্যাবনরমালি কিছু ঠিক থাকে না। এখানে নরমাল, আবার সাডেন স্টপ, আবার ডিপ ইন্সপিরেশন এক্সপিরেশন, আবার নরমাল। ঠিক আছে? কিছু বোঝা গেল না? সব উপর দিয়ে যায়। এগুলো দেখো, এইগুলা তো একটু অন্যরকম টার্ম, ইন্সপিরেশন এক্সপিরেশন, বাট বুঝলে খুব ইন্টারেস্টিং পার্ট। ঠিক আছে? একটু পিকচারের সঙ্গে কোরিলেট করে স্টাডি করো। ঠিক আছে? আর টার্ম যেগুলো আছে এগুলো একটু বুঝে বুঝে পড়ো, এত এমন কিছু না। ভিডিওটা আবার দেখো, ক্লাসটা আবার দেখো। কিছু কিছু টপিক, কিছু কিছু কন্টেন্ট এরকমই থাকে, এগুলা আর ইজি ভাবে আর কিভাবে বোঝানো যায়, এটার থেকে আর ইজি কিভাবে বোঝানো যায়। ঠিক আছে? পোস্টাল রেসপিরেশন, আচ্ছা, নরমাল রেসপিরেশনে কি হয়, একটা ইনহেলেশন মানে ইন আর একটা আউট। ঠিক আছে? ইন আউট মানে ইন্সপিরেশন আর এক্সপিরেশন। ঠিক আছে? তো ইন্সপিরেশন আর এক্সপিরেশনে কোন পার্টটা ইনভলভ থাকে, ইন্টারকস্টাল মাসেল ইনভলভ থাকে, মানে আমরা যখন ইন করি অক্সিজেন যখন নিই তখন ইন্টারকস্টাল মাসেল ইনভলভ থাকে, আর একটা ডায়াফ্রাম থাকে। তো তো কোনটা মুভমেন্ট হয়, ইনে ডায়াফ্রাম আপওয়ার্ড, সবাই নিচে ট্রাই করো, ডায়াফ্রাম আপওয়ার্ড হয় কিনা দেখো, ইন করো, ইনহেলেশন, ডায়াফ্রাম আপওয়ার্ড, ইন্টারকস্টাল মাসেল ডায়াফ্রামে কি হয়, যখন আমরা নিই আপওয়ার্ড হয়। ঠিক আছে? ডায়াফ্রাম আপওয়ার্ড হয়, আবার ইন্টারকস্টাল মাসেল ইনওয়ার্ড আপওয়ার্ড হয়। আর এক্সপিরেশনে তার ঠিক অপোজিট, ডায়াফ্রাম কি হয়, ডাউনওয়ার্ড
intercostal muscle, downward. সবাই যা যা কিছু চেক করে দাও, এখানে মুখস্থ করার কিছু নেই। inspiration expiration inspiration expiration, ঠিক আছে? expiration এ abdominal muscle ইনভলভ থাকে, ঠিক আছে? expiration intercostal muscle আর expiration abdominal muscle, inspiration এ diaphragm আর external intercostal muscle, ঠিক আছে? abdominal muscle শুধু expiration এ ইনভলভ থাকে আর diaphragm inspiration এ ইনভলভ থাকে। এটা অন্যরকম, বাট এক্সামে কোশ্চেন থাকে, এই যে ভাইটাল সাইন থেকে কোশ্চেন থাকে এক্সামে। স্যার তো এখানে এক্সপ্লেইন আউটসাইড ওটার মধ্যে ডায়াফ্রাম ডাউনওয়ার্ড নিচের দিকে না, তো ডায়াফ্রাম না ইনভলভ থাকে না। হ্যাঁ ডায়াফ্রাম তো এখানে তো ডায়াফ্রাম ইনভলভ থাকে, এখানে রিল্যাক্সেশন থাকে। তো যখন উপর দিয়ে যায় এটা নিচের দিকে তো আসে না, তুমি নিজে নিজে ট্রাই করো, ইন করো আউট করো, আউট যখন করো তখন রিল্যাক্স হয় না, ডায়াফ্রাম নিচের দিকে নামে না, ডায়াফ্রাম নিচে দিয়ে থাকে, মানে এখানে কোনো ফাংশনাল থাকে না আর কি, যে যায় আবার সে আসে আর কি, যখন আসে তার কোনো মূল্য থাকে না আর কি, যে যখন যায় তখন সব টাটা করে। তো এখানে সেম, যখন ডাউন হয় তখন রিল্যাক্স হয়, অ্যাবডোমিনাল মাসল মেইনলি ইনভলভ থাকে, ঠিক আছে? দেখো এখানে পিকচারের মধ্যে দেখো, এখানে কি হয়, ইনহেলেশন উপরের দিকে যায় তো কই ইনহেলেশন, আপওয়ার্ড হয় তো উপরের দিকে যায় তো আপওয়ার্ড, এক্সপান্ড হয় তো যখন ইন করে, দেখো এখানে কি হয়, এক্সপান্ড হয় তো ইন্টারকস্টাল মাসল এক্সপান্ড হয়, মানে ইনওয়ার্ড আউটওয়ার্ড হয়, ইন্টারকস্টাল মাসল ইনওয়ার্ড আর আউটওয়ার্ড হয়, ঠিক আছে? এই যে এক্সপান্ড হয়, আর রিল্যাক্সেশনে ডাউনওয়ার্ড হয়, মানে ইন্টারকস্টাল মাসল ইনওয়ার্ড হয়, ক্লোজ হয় তো, মানে এখানে কি হয়, রিল্যাক্সেশন হয়, রিল্যাক্সেশন। আর ডায়াফ্রাম মাসল কি হয়, এখানে ডায়াফ্রাম মাসল আপওয়ার্ড হয়, আর এখানে কি হয়, ডাউনওয়ার্ড হয়, আর সঙ্গে অ্যাবডোমিনাল মাসল ইনভলভ থাকে, ঠিক আছে? এখানে এক্সপান্ড হয়, ঠিক আছে? এক্সপান্ড হয়, আর এখানে রিল্যাক্সেশন হয়, রিল্যাক্স হয়, মানে আউটে রিল্যাক্সেশন হয়, আউটে অ্যালভিওলের মধ্যে যে মানে এয়ার থাকে, লাংসের মধ্যে যে এয়ার থাকে, এয়ার পুরাটা মানে এমটি হয়, ঠিক আছে? আউট হয় এয়ার। আর যখন ইন হয় তখন যখন কোনো একটা কন্টেনারের মধ্যে যখন কোনো কিছু নেওয়া হয়, ঠিক আছে, তখন এটা এক্সপান্ড হয়, কোনো একটা ব্যাগের মধ্যে যখন আমরা কোনো কিছু নিই এটা এক্সপান্ড হয় ব্যাগটা, আর যখন জিনিসগুলো নিই তখন সেটা ক্লোজ হয়, ঠিক আছে? এখানে কি হয়, ক্লোজ হয়, আর এখানে এক্সপান্ড হয়, ঠিক আছে? এই যে এক্সপান্ড হয়, ক্লিয়ার? ডায়াফ্রাম মাসল একটা হয় ইন, ঠিক আছে? ইন এ কি হয়, ডায়াফ্রাম মাসল উপর দিকে সাপোর্ট করে, ঠিক আছে? উপর দিকে সাপোর্ট করে, আর আউটে এটা রিল্যাক্সেশন হয়, ঠিক আছে? না দাঁড়া, একটা জিনিস ভুল হলো, ডাউনওয়ার্ড ইন, আপওয়ার্ড এক্সপাইরেশন, মানে আউট। একটু কারেকশন, ডাউনওয়ার্ড ডায়াফ্রাম কি হয়, ইনে ডাউনওয়ার্ড হয়, নিচের দিকে যায়, ঠিক আছে? নিচের দিকে কেন যায়, যাতে এক্সপান্ড হয়, যাতে এক্সেস এয়ার নেওয়া যাবে, মানে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে এক্সেস এয়ার যাতে নেওয়া যায়, তখন কি হয়, ডাউনওয়ার্ড হয়, ঠিক আছে? নিচের দিকে অ্যারো আছে মানে ডাউনওয়ার্ড হয়, ঠিক আছে? আমি কি লিখলাম আগে,
আপওয়ার্ড, সরি এটা ডাউনওয়ার্ড, ঠিক আছে, মানে নিচের দিকে যায়, নিচের দিকে যখন যায় তখন এক্সপান্ড হয় লাংস, আর এটা কি হয় ইনওয়ার্ড হয়, ইনওয়ার্ড হয়, ঠিক আছে, যখন ইনওয়ার্ড হয় তখন ক্লোজ হয়, আর যখন এক্সপান্ড হয় তখন রিল্যাক্স হয়, ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার, আরেকবার বলতাম। আচ্ছা আচ্ছা, এটা এখানে এগুলা কি ইন্টারকস্টাল মাসেল, মানে লাংস, এখানে রিব কেজ থাকে তো, এগুলো ইন্টারকস্টাল মাসেল, আর এটা কি থাকে ডায়াফ্রাম থাকে। যখন কোনো একটা কন্টেনার মধ্যে আমি যখন কোনো কিছু জিনিস নিই, তো কন্টেনারের পুরো জায়গাটা এক্সপান্ড হয়, ঠিক আছে, আর জিনিস নেওয়ার জন্য এই জায়গাটা স্পেসটা বড় লাগে, ঠিক আছে, সে যখন এয়ার ইন হয়, ইন্সপাইরেশন হয় তখন কি হয়, ইন্টারকস্টাল মাসেল এক্সপান্ড হয়, ডায়াফ্রাম ডাউনওয়ার্ড হয়, ঠিক আছে, যখন ডাউনওয়ার্ড হয় তখন স্পেসটা বাড়ে, ঠিক আছে, ডায়াফ্রাম ডাউনওয়ার্ড, ঠিক আছে, আর যখন এক্সেলেশন মানে এক্সপাইরেশন যখন হয়, ব্রিথিং আউট, তো তখন কি হয় ইন্টারকস্টাল মাসেল আর ডায়াফ্রাম কি হয় আপওয়ার্ড, আর ইন্টারকস্টাল মাসেল ইনওয়ার্ড, আর এখানে ইন্টারকস্টাল মাসেল আপওয়ার্ড, ঠিক আছে, ইন্টারকস্টাল মাসেল আপ যায়, ঠিক আছে, আর ডায়াফ্রাম ডাউনওয়ার্ড যায়, ঠিক আছে, এখন ক্লিয়ার। ইন্সপাইরেশনে মেইনলি ডায়াফ্রাম আর এক্সটার্নাল মাসেল ইনভলভ থাকে, এক্সপাইরেশনে মেইনলি ইন্টারকস্টাল মাসেল আর অ্যাবডোমিনাল মাসেল ইনভলভ থাকে, ঠিক আছে, এই পার্টটা ক্লিয়ার। ব্লাড প্রেসার সিস্টোলিক 120/80, নরমাল 120/80, আচ্ছা, কিলো পাস্কেল kPa, তো এটা তো নরমাল 120/80 তো নরমাল আমি জানি, বাট kPa তো নরমাল কত 16/11, ঠিক আছে, এটা kPa তো নরমাল, কিলো পাস্কেল এটা নরমাল, আর 120/80 mmHg আর কিলো পাস্কেলে সেম জিনিস। একটা থাকে পালস প্রেসার আর একটা পালস ডেফিসিট কি difference between apical and radial pulse, আর pulse pressure difference between systolic and diastolic, তো systolic এটা diastolic এটা কত, ঠিক আছে, systolic diastolic 40 for patient ICU critical condition MAP, mean arterial pressure কিভাবে চেক করে, mean arterial pressure ফর্মুলা systolic plus diastolic into 2 divided by 3, ঠিক আছে, এটা সম্ভবত 99 পয়েন্ট সামথিং আছে, ঠিক আছে, MPa, ঠিক আছে, এবার যতই ব্লাড প্রেসার আছে সিস্টোলিক প্লাস ডায়াস্টোলিক ইনটু 2 ডিভাইডেড বাই 3 MPa, মিন আর্টেরিয়াল প্রেসার। সিস্টোলিক ব্লাড প্রেসার ফার্স্ট সাউন্ড হিয়ার করোস্কোপ সাউন্ড, কোন জায়গায় চেক করে 2 ইঞ্চ অ্যাবভ দ্য অ্যান্টিকিউবিটাল ফোসা, ব্রাকিয়াল আর্টারিতে চেক করে 2 ইঞ্চ অ্যাবভ দ্য অ্যান্টিকিউবিটাল ফোসা, হ্যাঁ 2 inch means 5 centimeter, 2 inch above antecubital fossa, ঠিক আছে, 2.5 centimeter, 2 inch, 1 inch না 2 inch above the antecubital fossa, left arm, left side কেন, হার্ট পজিশন লেফট সাইড থেকে লেফট সাইড, ব্রাকিয়াল আর্টারি। বিপি কাপ মেজারমেন্টে কিছু সেন্টিমিটার থাকে, যদি মেজারমেন্ট মানে বিপি কাপ যদি টু টাইট হয় ফলস নেগেটিভ রেজাল্ট আসে, ঠিক আছে, যদি টু টাইট রেজাল্ট আসে লো, মানে বিপি আসে লো, আর যদি টু লুজ তো আসে বিপি হাই, ঠিক অপোজিট। নিউবর্নের উইথ কত 3 সেন্টিমিটার, লেন্থ 6 সেন্টিমিটার, ইনফ্যান্ট 5 সেন্টিমিটার উইথ লেন্থ 15, চিলড্রেন 8 21, অ্যাডাল্ট 30, আর হাইটে যদি কারো যদি কোনো
আর্ম না থাকে তো সেক্ষেত্রে থাইকে চেক করে অ্যাডাল্ট 21 আর 42 বিপি কাপ ন্যারো হাই বিপি ব্রড কাপ লো বিপি লুজ কাপ হাই বিপি টাইট কাপ হাই বিপি হ্যান্ড ইলিভেট হ্যান্ড থাকে চেস্ট লেভেলে মানে হার্ট লেভেলে হ্যান্ড থাকে যদি ইলিভেট থাকে লো বিপি আর হ্যান্ড যদি ডাউন থাকে হাই বিপি অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন কি ম্যাক্সিমাম দেখা যায় ওল্ড এজ পার্সনের ক্ষেত্রে দেখা যায় সুপাইন পজিশন থেকে সাডেন স্ট্যান্ডিং বা সিটিং পজিশন যখন হয় সিটিং পজিশন ঠিক আছে সুপাইন থেকে সাডেন স্ট্যান্ডিং পজিশনে তখন সাডেন ফল করে বিপি যখন ফল করে তখন এটাই অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন ব্লাড প্রেশার ডিক্রিজ আফটার চেঞ্জিং ঠিক আছে acute pain or chronic pain less than 6 months acute more than 6 months chronic pain phantom pain after removal of the leg amputation patient feel pain যদি অ্যাম্পুটেট কোনো পার্ট করা হয় পেশেন্ট যে পেইন ফিল করে এটা ফ্যান্টম পেইন ফিফথ ভাইটাল সাইন আচ্ছা পেইন অ্যাসেসমেন্ট স্কেল কি কি থাকে রং বেকার ফেস পেইন রেটিং স্কেল লেস দেন 3 ইয়ার্স এটা চেক করে ঠিক আছে এগুলা দেখা যায় ক্লিনিকে দেখা যায় এই যে ফেসগুলোর মধ্যে কি থাকে 0 to 10 থাকে ঠিক আছে নো হার্ট 2 হার্টস লিটল বিট 4 হার্টস লিটল মোর হার্টস ইভেন মোর হার্টস হোল লট হার্টস পোস্ট FLACC face leg activity cry consolability 2 months to 18 so children কোনটা chill wrong better face rating scale visual analog and numerical scale for adult ঠিক আছে কি কি থাকে নো পেইন মাইল্ড 1 to 3 to 5 moderate 5 to 7 severe 7 to 8 very severe 9 to 10 roast pain তো কি কি থাকে এটা থাকে অং বেকার ফেস পেইন স্কেল এটা চিলড্রেনের ইউজ করা হয় আর বাকিগুলা ভিজুয়াল অ্যানালগ স্কেল নিউমেরিক্যাল রেটিং স্কেল এগুলো অ্যাডাল্টের ক্ষেত্রে ঠিক আছে চিলড্রেনের ক্ষেত্রে এজটা কত লেস দেন 3 ইয়ার্স আর লেস দেন 3 ইয়ার্স আর এটা FLACC 2 months to 18 years ঠিক আছে এটা খুব একটা বেশি ইউজ করা যায় না এটা কমন ইউজ করা হয় আর এটা নিউমেরিক্যাল এটা আর এটা চিলড্রেন আর এটা অ্যাডাল্ট ঠিক আছে ম্যানেজমেন্ট অফ পেইন এগুলা কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট কমফর্ট পজিশন যেটা তোমরা বলে নন কমফর্ট পজিশন কাম এন্ড কোয়েট এনवायरमेंट রিঙ্কেল পিরিয়ড ডিম লাইট ডাইভারশন থেরাপি যোগা হট এন্ড কোল্ড কম্প্রেশন পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া টেন্স কি ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন এটা কি করে একটা ইলেকট্রিক শক থেরাপি দেয় টেন্সের মধ্যে ঠিক আছে লোয়ার ব্যাক সাইডে মেইনলি স্পাইনালে যদি লাম্বার রিজিয়নে যদি পেইন হয় তখন টেন্স থেরাপি দেয় ঠিক আছে 15 মিনিট 20 মিনিট টেন্স থেরাপি দেয় ঠিক আছে ইলেকট্রিক শক ঠিক আছে আচ্ছা এটা आंसर কি the fever may subside suddenly is called subside means ডাউন হয় টেম্পারেচার যখন ডাউন হয় এটা কি ক্রাইসিস না লাইসিস কোনটা এটা তো না এটাও না ক্রাইসিস সাবসাইড ঠিক আছে তোমাদের প্র্যাকটিস করার জন্য এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে এগুলো সবগুলো তোমাদের ঘরে প্র্যাকটিস করার কোশ্চেন ঠিক আছে ক্লাসটা তোমাদের ফার্স্ট ক্লাস ইউটিউবে যাবে আর এটা অ্যাপে যাবে ঠিক আছে অ্যাপের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সবগুলো কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে দেখো আনসারগুলো কি হবে ঠিক আছে এখানে কোশ্চেন দেওয়া আছে লাস্টে আনসার দেওয়া আছে ঠিক আছে ঠিক আছে কিছু কোয়েরি আছে কোনো কোশ্চেন ঠিক আছে ফান্ডামেন্টাল পার্টটা এমনই পার্ট বাকিগুলো ইন্টারেস্টিং পার্ট কালকে ক্লাসে টিউবিং আইটেম এনজি টিউব তারপরে ইউরিনারি ক্যাথেটার এই টিউবিং আইটেম নেক্সট কালকে ক্লাসে হ্যাঁ এতটুকু পর্যন্ত ক্লিয়ার অর্থোস্ট্যাটিক হাইপারটেনশনটা কি শুধু ওল্ড এজের ক্ষেত্রে না যে কোনো এজে কি হয় আসলে তো ব্লাড যেটা থাকে এটা লিকুইড ফর্মে থাকে তো ব্লাড যখন সুপাইন পজিশনে তো নরমাল থাকে ঠিক আছে ব্লাডটা এমন ভাবে ফ্লো হয়
যখন সাডেন স্ট্যান্ডিং পজিশনে তখন সাডেন ব্লাডটা ড্রপ করে, ঠিক আছে, মানে আপার এক্সট্রিমিটি থেকে লোয়ার এক্সট্রিমিটিতে ড্রপ করে। তো যখন ড্রপ করে তখন হার্টের সার্কুলেশনে সাডেন যখন ফল করে তখন ভার্টিগো হয়। যে করে অর্থোস্ট্যাটিক হতে পারে, মেন্টাল পেশেন্টের মধ্যে কিছু না। আপডেট গ্রুপে আপডেট দাও, ঠিক আছে। আজকে ক্লাস এতটুকু ক্লিয়ার সবাই? আরেকবার ক্লাসটা ভিডিওটা আরেকবার দেখো, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এগুলো সবগুলো প্র্যাকটিস করো, এখানে 18টা কোশ্চেন আছে, হ্যাঁ, সবগুলো প্র্যাকটিস করো। Exam করে দেবো।